ব্রডকাস্টটা কি তোমার ইয়ে থেকে হবে, তোমার আইডি থেকে না পেজ জি থেকে? স্যার, জি। আইডি থেকে একদম, যেটাতে চ্যাট করি স্যার। জি, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আমাদের ফেসবুক লাইভ অনুষ্ঠানে। আশা করছি সবাই ভালো আছেন। আহ, আজকে আমাদের মাঝে খুবই স্পেশাল, আমাদের খুবই শ্রদ্ধাভাজন, যাদেরকে আমরা খুবই সম্মান করি, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের আহ, দুজন অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। ডক্টর আব্দুল জলিল চৌধুরী, সিনিয়র অধ্যাপক, উন্নয়ন এবং অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো। আপনারা ভালো? জি, আছি আলহামদুলিল্লাহ স্যার। আমি সবাই সালাম তারপরেই, জানাচ্ছি। জি স্যার, আমি তারপরে পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব রেজাউল করিম, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। স্যার, আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? জি আছি স্যার, ভালো আছি স্যার। স্যার, আমি আপনাকে দিয়ে স্যার শুরু করব। রেজাউল করিম স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই করোনা পরিস্থিতিতে আপনার সময় কিভাবে কেটেছে? প্রথম প্রশ্ন হচ্ছে আমার এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্যার, আমি ব্যক্তিগতভাবেই দেখেছি স্যার, আপনি করোনা পরিস্থিতিতে ফ্রন্ট লাইনে থেকে অনেক মানবিক সেবা আপনি করেছেন মানুষের জন্য। আসলে স্যার, কি কি করেছেন সেবাগুলো সম্পর্কে যদি আমাদেরকে বলতেন, তাহলে আমরা স্যার অনুপ্রাণিত হতাম স্যার। ধন্যবাদ। যে অসংখ্য ধন্যবাদ এরকম একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। তো আমাদের আসলে এই করোনা অলরেডি আমরা জানি যে সেই মার্চের আমরা 2026 তারিখ থেকে আমাদের আহ, যেটা সব ছুটি বা লকডাউন শুরু হয়েছে। কিন্তু আমরা জানি সে তার আগে থেকে কিন্তু আরো 10 দিন আগে থেকে কিন্তু এই করোনা মহামারীর ছুটির ইয়েটা শুরু। তো এর মধ্যে আমি কিন্তু বিভিন্ন কাজের সাথে ইনভলভ ছিলাম। আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি কিছু কাজের মধ্যে ইনভলভ ছিলাম। বিশেষ করে আমাদের যখন প্রথম দিকে আমি আমার এলাকাতে কিছু কাজ করেছিলাম, এলাকাতে বস্তি যেগুলো রয়েছে ওখানে ত্রাণ দিয়েছিলাম। ত্রাণ দেওয়ার পর আমরা দেখতে পেলাম যে এখানে সরকারি লেভেলে অনেক ত্রাণগুলো পৌঁছেছে। তো পৌঁছানোর পর যেহেতু সরকারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মাননীয় মেয়রের মাধ্যমে কাউন্সিলরদের মাধ্যমে যথেষ্টভাবে ত্রাণ সরকারি ত্রাণ পৌঁছানোর পরে তা আমার একটি খেয়াল হলো যে আমাদের বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যারা আছেন তারা আহ, তারা কিন্তু একটি নিউজ দিল যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় যে সেটা হচ্ছে মার্চ এপ্রিলের লাস্টে করে এপ্রিল লাস্টে করে তখন তো আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী যারা টিউশন করতো তারা অনেক অভাব অনটনের মধ্যে আছে। এবং অনেক ছাত্রছাত্রী আছে তারা শুধু বাবা নেই মায়ের সংসার চালাচ্ছে বা ভাই বোনের সংসার চালাচ্ছে তারা টিউশন দিয়ে। তখন আমার একটা উদ্যোগ আমি সাথে নিলাম, সেটা হচ্ছে যে একটা ফেসবুক গ্রুপ করলাম, সেটি হচ্ছে এইসব মানুষের জন্য কিছু করি। তো আমার সাথে কিছু ভালো ভালো লোক কিন্তু আমার এই উদ্যোগের সাথে জড়িত ছিল। যেমন ছিল আমার কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের ডক্টর রাশিদুল হাসান স্যার, আমার কিছু বন্ধু যারা বিদেশে রয়েছে, আমার একজন বন্ধুর নাম না বললে নয়। সে হচ্ছে আমেরিকা ইউএস একটা ক্লিনিক্যাল সায়েন্টিস্ট, ওর নাম হচ্ছে ডক্টর রুহুল মতিন। আমার ব্যবসায়ী বন্ধু শাহজাহান, আমার খালা, এই ধরনের আর কিছু বিদেশি আমার যারা বন্ধু বান্ধব রয়েছে তারাও আমার সাথে যুক্ত হয়েছে। এবং দেশে আমার কিছু ভলান্টিয়ার ছাত্র তারা আমার সাথে একসাথে মিলে তখন আমরা করি কি যে আমরা কিছু ফান্ড কালেক্ট করি প্রথমে আমি নিজের উদ্যোগে, এবং তারা এবং আমার বাইরে থেকে বন্ধু হেল্প করতে সে ফান্ড দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রথম দিকে 50 জন ছাত্রছাত্রীকে আমরা অর্থ সহায়তা করি। অর্থ সহায়তা করার পর এর মধ্যে আমরা আরো কিছু যেটি আমাদের মাননীয় উপাচার্যের মাধ্যমে আমরা উদ্বোধন করি। এর মধ্যে আরো কিছু বিশ্ববিদ্যালয় কর্মচারী যারা যারা অনেক কম স্যালারি পায়, যেমন আপনারা জানেন মাস্টার রোল বা এ ধরনের কিছু কর্মচারী রয়েছে তারা চতুর্থ শ্রেণী, তাদেরকে আমি কিছু নিজ হাতে গিয়ে ত্রাণ দিয়েছিলাম। আবার করোনাকালীন সময় এমনও কিছু ছাত্রছাত্রী ছিল যারা উত্তরবঙ্গে বা বাইরে অনেক ডিস্ট্রিক্ট দূরে তারা শহরের মধ্যে তারা আহ, যেতে পারেনি। তখন আমি তাদেরকে কিছু ত্রাণ এবং অর্থ সহায়তা দিই। আবার যাদেরকে আমরা কাছাকাছি পেয়ে তাদেরকেও দিয়ে হাতে হাতে দিয়েছি। আর যাদেরকে পাইনি, যারা আমাদের গুগল ফর্মে অ্যাপ্লাই করেছে যাচাই বাছাইয়ের মাধ্যমে, তাদেরকে আমরা বিকাশের মাধ্যমে অর্থ সহায়তা করেছিলাম। এটি ছিল একটি প্রথম পদক্ষেপ।
এরপর আমরা বিভিন্ন একটা জেলাতে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছিলাম। এবং এর মধ্যে আবার আমরা ঈদের আগে বিশেষ করে তাদের একটা মুখে আমরা কথা, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মুখে হাসি ফোটানো, যে ছাত্রছাত্রীরা আসলে সাহায্য নেয়, তাদেরকে কিছু সহায়তা করে তাদের মুখে হাসি ফোটানো। সে লক্ষ্যে আমরা ঈদের আগেও একটি কর্মসূচি হাতে নিয়েছি। আবার সেই গুগল ফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করে আমরা কিছু ছাত্রছাত্রীকে, যারা অসহায়, এখানে আমরা যাচাই বাছাই করেছি, অবশ্যই তাদেরকে আর্থিকভাবে সহায়তা করি। এরপরে গিয়ে আমরা ঈদের পরে আবার যারা কিছু নন মুসলিম ছিল ওদেরকেও কিছু অর্থভাবে সহায়তা করি। এবং আমাদের আরো কিছু কর্মসূচি রয়েছে সামনে, যেমন আমার আরেকটি উদ্যোগ আমি এখন অনুভব করছি, সেটি হচ্ছে যে এখন অনেক ছাত্রছাত্রীরা ঘর ভাড়া দিতে পারছে না, তাদের অনেক ধরনের ঘর ভাড়া দীর্ঘদিনে তারা বা মালিক, বিভিন্ন বাসার মালিক পক্ষ যারা, তারা ভাড়াটি হিসেবে রয়েছে, মেসে রয়েছে, তারা দিতে পারতেছেন। আমার নেক্সট কর্মসূচি হচ্ছে সেটার দিকে উদ্যোগে আমি হাতে দিব। আমি যত আমার সামর্থ্য অনুযায়ী যতজনকে পারি দিব, হয়তো অন্যান্য সংগঠনগুলো তখন এই উদ্যোগের সাথে সাড়া দিবে। এটা আমরা কিছুদিনের মধ্যে শুরু করবো। এভাবে আমার কাজকর্ম আমি শুরু করি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে গিয়ে তাদেরকে ত্রাণ সহায়তা করি, আবার কিছু কিছু বিকাশের মাধ্যমে তাদেরকে অর্থ সহায়তা পৌঁছে দিয়েছিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আমি জলিল স্যারের কাছে আসবো। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে করোনা পরিস্থিতি আপনার দিনগুলো কিভাবে কাটতেছে, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থার অবকাঠামোর দিক থেকে কতটা বৈশ্বিক বা যুগোপযোগী বলে আপনি মনে করেন? অবকাঠামোর দিক থেকে কতটা মানসম্মত পর্যায়ে আছি আমরা, যদি আপনি আমাদেরকে একটু বলতেন স্যার। ধন্যবাদ। ধন্যবাদ রাজু। আমি প্রথমে সালাম জানাচ্ছি যারা দর্শক এই প্রোগ্রামটা দেখছেন, এবং শুভানুধ্যায় যারা দেশ বিদেশ সব জায়গা থেকে দেখার চেষ্টা করছেন, এবং জনাব রেজাউল সাহেব, প্রফেসর চিটাগং ইউনিভার্সিটি, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুন্দর প্রোগ্রাম আপনি এই সময় করেছেন। আচ্ছা, প্রথমে আমি আপনার ছোট প্রথম প্রশ্নটির জবাব দিচ্ছি। করোনা তো একটা পরিস্থিতি আমাদের জন্য, এবং আমরা যারা সমাজ সচেতন আমরা তো বসে থাকতে পারি না। এবং এটা একটা আনন্দের বিষয় যে বাংলাদেশের মানুষ 1971 সনের যুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক করোনার এই কালে সব সেক্টরের লোকজনই কিন্তু মানুষকে রক্ষার জন্য এগিয়ে এসছে এবং অংশগ্রহণ করেছে। আমি যেহেতু শিক্ষক, আমার ছাত্রছাত্রীরা ছুটি পেয়েছে এবং তারা সারা দেশেই ছড়াই ছিটিয়ে পড়ছে। তো আমরা প্রথমে একটু ব্যক্তি পর্যায়ে ছোটখাটো রিলিফের, ঢাকাতে মিরপুরে একটা লঙ্গরখানা খুলেছিলাম, আর আপনার গ্রামে কিছুটা, 14 গ্রামে একটু ছোটখাটো গ্রামে শিশু ভিত্তিক বা শিশু কেন্দ্রিক পরিবারগুলোতে আমরা একটু দিয়েছিলাম, কিনা বলে রিলিফ দিয়েছিলাম। পরবর্তীতে ছাত্রছাত্রীরা আমার সাথে যোগ দিল এবং আমরা প্রায় 7টা জেলাতে রিলিফের কাজ পরিচালনা করেছি। এবং আমরা রিলিফ বা ইলেকট্রনিক রিলিফ সাইট ডেভেলপ করে চিটাগং, ফেনী, কুমিল্লা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, এইসব জায়গাতে আমরা রিলিফের কাজ শুরু করি। ঢাকা এবং আমার ছাত্রছাত্রীরা যারা যেখানে ছিল সবাই নেটের মাধ্যমে আমরা একে অপরকে সহযোগিতা করে রিলিফের কাজটা করি। খুব চমৎকার ভাবে কাজটা আমরা সম্পাদন করি, এবং এটা একটা ইলেকট্রনিক অ্যাডমিনিস্ট্রেশন আর ইলেকট্রনিক গভর্নেন্স অফ রিলিফ, এই কনসেপ্টটাকে আমরা প্র্যাকটিক্যালি আনার একটু চেষ্টা করলাম, যদিও এটা অনেক দেশে কাজ করে, আফ্রিকাতে কাজ করে। আরেকটি ব্যাপার হলো যে এই রিলিফটা কাজ করতে গিয়ে আমরা সোসাইটির প্রবলেম বুঝতে চেষ্টা করলাম, এবং ছাত্রদের যে গ্রামে বা তাদের বাড়িতে যে সমস্যাগুলো হতে পারে সেই সমস্যাগুলোর সাথে কিন্তু আমরা পরিচয় লাভ করলাম। আর একটি সুখের বিষয় হচ্ছে যে এই করোনাকালে বাংলাদেশ স্কাউট, বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, এরা কিন্তু আমাদের কাজের সাথে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছে। একটা চমৎকার একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করতে চাই এই প্রথম ছোট অংশের জবাবটি। আমি যখন রিলিফের কাজ শুরু করি, চিটাগং থেকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমার ছাত্র, ও আমাকে বললো, স্যার আমি তখন কক্সবাজারে ট্রান্সফার হয়ে আসছি, রোহিঙ্গা ক্যাম্পের চার্জে আসছি স্যার, আমাদের এখানে খাওয়া দাওয়ার খুব অভাব, আমরা খাওয়া দাওয়া সংগ্রহ করতে পারছি না, যা আসে আমরা দিয়ে দিই, আমাদের কিন্তু স্যার খাওয়া দাওয়া লাগবে। এবং এটা জামালপুর থেকেও বলেছে আমাকে আমার যারা ছাত্ররা ছিল তারা, যে স্যার খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে।
এবং রংপুরের ডিসি অফিসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতুল বড়ুয়া, সেও আমাকে ফোন করলো, আমাদের খুব পরিচিত ক্লোজ, বলে যে আমরা সবাই আছি রাস্তায়, খাওয়ার খুব অভাব, খাওয়া দাওয়া নাই। তা আমরা একটু খুঁজতে চেষ্টা করলাম যে কোথায় খাওয়ার সারপ্লাস আছে, কোত্থেকে খাওয়াটা কোন জায়গায় নেওয়া যায়, আর চলাফেরা তো করা যায় না। তো আমরা পুলিশের সহযোগিতা, মিরেশ্বরের থেকে শাকসবজি কিন্তু পুলিশের খালি গাড়িতে তুলে কিন্তু আমরা চিটাগং শহরে পাঠাই, ওখান থেকে আমরা টেকনাপে বা কক্সবাজার পাঠিয়েছি, কোনো পয়সা লাগে নাই, বাট জাস্ট একটা ভেহিকেলকে ইউজ করলাম যেটা খালি যাচ্ছে, সে খালি যাওয়ার ভিতরে কিছু খাবার দাবার সারপ্লাস যেগুলো পচে যাচ্ছে সেগুলোকে আমরা পাঠালাম। সিরাজগঞ্জ বেলকুচি থেকে আমরা একটা প্রোগ্রাম করেছি, বেলকুচিতে পুলিশের সহযোগিতা, সেখান থেকে দুধ আমরা মিল বিটা আনার চেষ্টা করতেছি, যে দুধটা ফেলে দিত সেটা পাউডার করলে ধরেন গরিবের বাচ্চারা গ্রাম এলাকা খেতে পারবে। এরকম ডিমও তাই, গাজীপুর থেকে ডিম ঢাকা শহরে আমরা এনেছি, ডিম অনেক সস্তায় গাজীপুরে, ঢাকায় অনেক দাম, আনা যায় না যেহেতু ভেহিকেল মুভমেন্ট একটু ডিফিকাল্ট। পুলিশ নিজেই বলছে যে করোনা ভাইরাসটা ভেহিকেলের মাধ্যমে খুব বেশি ট্রান্সমিট করে, আমরা ভেহিকেল ইউজ করতে পারি না, খুব লিমিটেড এরিয়াতে ভেহিকেল ইউজ করে। তো যাই হোক, একটা অভিজ্ঞতা হলো যে এরকম একটি অবস্থা বা মহামারী তো কিন্তু আমরা চাইলে পরে সবাই যদি টিমে কাজ করি, পার্টনারশিপে কাজ করি, একটা গ্রুপে কাজ করি, যোগাযোগের ভিত্তিতে, নেটের ভিত্তিতে, তাহলে কিন্তু যে জায়গায় খাবারটা নষ্ট হচ্ছে ওই জায়গা থেকে খাবারটা কিন্তু আমরা বিনা পয়সায় অন্য একটা জায়গায় পাঠাতে পারি, পাঠালে পরে অন্য জায়গাতে যেটা ডেফিসিট সেখানে এটা ব্যবহার হতে পারে। এই একটা ফাইন্ডিংস আমাদের এই রিলিফের কাছ থেকে আমরা পেয়েছি। আচ্ছা, আমি প্রথম প্রশ্নের জবাবটা এতটুকুই রাখবো, এটা বাড়াবো না, কারণ রেজাউল সাহেব অনেক বিস্তারিত বলেছেন। উনি তো প্রথম থেকে কাজ করেছেন, মার্চ মাসের গোড়া থেকে, যেটা বোঝা গেল। আমি মার্চ মাসের 10 তারিখ থেকে কাজ শুরু করেছিলাম। আমি দ্বিতীয় প্রশ্নে আসি আপনার, যে আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার কাঠামোগত দিক কতটা বৈশ্বিক এবং যুগোপযোগী। আমি প্রথমেই বলতে চাই যে করোনা প্যান্ডেমিক অথবা করোনা ভাইরাসের এই যে আক্রমণ বা উপক্রম যেভাবে বলেন না কেন, এটি কিন্তু আমাদেরকে পৃথিবীতে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে সবকিছুকে। শিক্ষা, স্বাস্থ্য বলেন, মানুষের সাথে মানুষের সম্পর্ক বলেন, সরকারের গভর্নেন্স বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, ছোট প্রাইমারি স্কুল বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন সেক্টরে কিন্তু আমাদেরকে নতুন ভাবে নতুন করে কিন্তু পরিচয় করাচ্ছে, নতুন ডেফিনেশন তৈরি হচ্ছে। যদিও প্রায় 100 বছর পরে একটা মহামারী হচ্ছে বা চলমান, কিন্তু নতুন একটি পৃথিবী কিন্তু তৈরি হচ্ছে। আমাদের আন্তর্জাতিক সম্পর্কগুলো কিন্তু নতুন করে তৈরি হবে, এটা আমি আশা করি। নতুন মানুষ হিসেবে আমরা পৃথিবীতে উদয় হব, আমরা নতুন ভাবে সম্পর্ক সৃষ্টি করব, নতুন ভাবে ভাববো সমস্যাগুলোকে, এবং নতুন ভাবে মানুষকে ভালোবাসতেও শিখবো, কিভাবে মানুষকে ভালোবাসা যায়। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন একটা ফাইন্ডিংস ইতিমধ্যে আসছে যে গত 3 মাস আমাদের প্রচুর লোক দুনিয়াতে মারা গেছে, ঠিকই আমরা সবাই কষ্টের মধ্যে আছি, কিন্তু আমরা কিন্তু অনেক মিতব্যয়ী হয়ে গেছি, অনেক সংযত হয়ে গেছি, আমরা অনেক ডিসিপ্লিনও হয়েছি, এবং আমরা অনেক মানুষের খোঁজ খবর নেওয়ার একটা পদ্ধতি বা প্রক্রিয়াতে কিন্তু আমরা এসেছি, যেটা গ্লোবালাইজেশনের কারণে গত 90 সনের পর থেকে, 1990 সনের পর থেকে যেটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা খুব পারভাসিভলি অথবা অত্যন্ত ধরেন উগ্রভাবে কিন্তু চলাফেরা করছিলাম সব সেক্টরে। স্পেশালি একটা সেক্টরের কথা বলতে পারি যে ট্যুরিজম, এটা এত অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল যে কথায় কথায় বিদেশে যাওয়া, কথায় কথায় বিদেশে থাকা, অর্থের অপচয় করা, যেটা হয়তো আমার ঢাকাতেই হয়ে যাচ্ছে বা আশেপাশের দেশে সম্ভব, সেটার জন্য আমি লন্ডন আমেরিকা চলে যাচ্ছি। প্রচুর অর্থের অপচয় কিন্তু আমরা অনেক পরিবার করেছি, খাওয়া খাদ্য থেকে শুরু করে সময়, সেটি কিন্তু রদ হয়েছে আপনার। আর ট্যুরিজম একটি সেক্টর যেটার কারণে প্যান্ডেমিকটা ট্রান্সমিট করেছে অনেক বেশি, কারণ শুধুমাত্র যে ভাইরাসের মুভমেন্ট হচ্ছে তা না, খাওয়া দাওয়ার সিস্টেম, বডিতে হেলথ সিস্টেম, ফুড সিস্টেম, সবকিছুর পরিবর্তনের কারণে সামগ্রিক একটা জটিল পরিবেশের কিন্তু আপনি তৈরি হয়েছে। মনে রাখতে হবে, আমরা যারা এই অঞ্চলে বসবাস করি, আমরা কিন্তু ইন্ডোলজিতে বাস করি, আমাদের একটা শাস্ত্র আছে, একটা মেথড আছে। আমরা কিন্তু এই শাস্ত্র বা মেথডের বাইরে যদি কোনো সমাজের সাথে মেলামেশা করি, স্বাভাবিকভাবে আমাদের কিছুটা স্বাস্থ্যগত বিপর্যয় কিন্তু আসবে। এটা অন্য দেশের জন্য সম্ভব। আমি ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে একসময় পড়াতে যেতাম, গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে। সেখানে আমেরিকান ছাত্ররা পড়তো, ওই যে জমিতে যে মাছ চাষ হয়, সে মাছ চাষের উপরে তারা পিএইচডি করতে আসতো। আমি তাদের কিছু কিছু ক্লাসও নিয়েছি, প্রজেক্ট সাইকেল রিলেটেড আর কি। তারা প্রায়ই বলতো যে আমরা অ্যাডজাস্ট করতে পারছি না পরিবেশের সাথে। আসলে এটা তো খুবই স্বাভাবিক। আচ্ছা, এখন আসেন শিক্ষার বাস্তব কাঠামোগত অবস্থা বৈষয়িক কিনা। বাংলাদেশের স্বাধীনতার পর আমরা একটি সুন্দর সংবিধান পেয়েছিলাম,
এবং সুন্দর একটা সরকারও আমরা পেয়েছিলাম, এবং সেই সংবিধান মোতাবেক আমরা কিন্তু অনেক কিছু কিন্তু রাষ্ট্রীয়করণ করা হয়েছিল, জাতীয়করণ করা হয়েছিল। সেটার সুফলও কিন্তু আমরা পেতেছিলাম বা পাচ্ছিলাম। ভেরি আনফর্চুনেটলি বঙ্গবন্ধু বা জাতির পিতার হত্যাকাণ্ডের পর সেটা কিছু বিঘ্নিত ঘটে। কিন্তু প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের বঙ্গবন্ধু করে গিয়েছিলেন। সেটা যদি ধারাবাহিকতা থাকতো হয়তো আমরা অন্য একটি বাংলাদেশ দেখতে পেতাম। কিন্তু সেটি 1975 সনের কিনা বলে আপনার ইয়ের কারণে, মিলিটারি কুয়ের কারণে এবং ওনার হত্যার কারণে বা ওনার শাহাদাত বরণের কারণে আমরা কিন্তু প্রথম পঞ্চবার্ষিকীর ফলাফলটা ভালোভাবে পাই নাই। পরবর্তীতে মিলিটারি 2 ইয়ার প্ল্যান এবং 1980-তে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান আসে। সেই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে আমরা আকস্মিক বিদেশে সমস্ত বিদেশিদেরকে বা সমস্ত বিদেশের দেশগুলোকে আমাদেরকে মানে অনেকটাই কোনো হাতিয়ার ছাড়াই কিন্তু মোকাবিলা করতে হচ্ছিল সর্বত্র। কারণ তারা ইনভেস্টমেন্ট করছে, তারা বিরাষ্ট্রীয়করণে যাচ্ছে, তারা প্রাইভেটাইজেশন প্রসেস ডেভেলপ করছে। সেটা সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। তো যেহেতু আমরা একটা 1980 সনের পরে ভিন্ন একটি রাজনৈতিক আবহে আমরা জয়েন করতে হলো বাধ্য হয়ে, আমাদেরকে আবার লোকজনও বিদেশে যাওয়া শুরু করলেন, মিডল ইস্টে বিশেষ করে কিছু আপনার ওয়েজেস বেসড জবে। আমরা একটা নতুন বিশ্বের সাথে পরিচিত হতে লাগলাম এবং ভেরি কম্পিটিটিভ। প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদেরকে কম্পিটিশন দিতে হচ্ছিল। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমি এক কথাই বলবো বৈষয়িক মানের। বিশেষ করে আমাদের মেডিকেল সায়েন্স, আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইভেন আইসিটি যেটা রেজাউল সাহেবের সেক্টর, এই তিনটা সেক্টরই কিন্তু খুব হার্ড কম্পিটিশন করে কিন্তু গ্লোবালি সাস্টেইন করছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থাটা আমরা ব্রিটিশ আমল থেকে বা মুঘল আমল থেকে পেয়ে আসছিলাম সেটা সেন্ট্রালাইজ ছিল। মুঘল আমলে কিছুটা ডিসপার্স ছিল অঞ্চল ভিত্তিক, কিন্তু ব্রিটিশ আমলে পুরো শিক্ষা ব্যবস্থাটা কিন্তু সেন্ট্রালাইজ ছিল এবং সেটা কিছুটা সেন্ট্রাল গভর্নমেন্ট সাপোর্টেড, কিছুটা লোকাল গভর্নমেন্ট সাপোর্টেড ছিল। কিন্তু পাকিস্তান আসার পরে আমরা প্রথম আমাদের এই পূর্ব পাকিস্তান প্রদেশে আমরা যে শিক্ষা ব্যবস্থা দেখতে পাই, দুই রকমের শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পেয়েছিলাম। একটা হচ্ছে সরকারি পর্যায়ে সাপোর্টেড বা ফাইন্যান্সড, আর একটা হচ্ছে যে লোকালি ইনিশিয়েটিভ নিয়ে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হতো সেটার একটা ধারণা আমরা পেয়েছি। আর দাতব্য এবং ধরেন আপনার চ্যারিটেবল কিছু ছোটখাটো প্রতিষ্ঠান ছিল না যে তা না, সেগুলো একটা তৃতীয় ধারার ব্যবস্থা ছিল। কিন্তু মূলত শিক্ষাটা ছিল কেন্দ্রীয় একটি নিয়ন্ত্রিত একটি শিক্ষা ব্যবস্থা ছিল। পুরো ব্যবস্থাটা ভেঙে পড়েছিল। আমরা জানি যে পাকিস্তান হওয়ার পরে 1960 সন পর্যন্ত ইন্টারমিডিয়েট এবং ম্যাট্রিক পরীক্ষাটা ঢাকা ইউনিভার্সিটি কন্ট্রোল করতো। তখনও বোর্ডের সৃষ্টি হয় নাই, বোর্ড তখনও তৈরি করে নাই। কিন্তু 60-এর পরে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা বোর্ড দেখতে পাই। তাহলে দেখা যাচ্ছে যে ম্যাট্রিক পরীক্ষা বা এসএসসি বা ইন্টারমিডিয়েট তার ধারাবাহিক লিঙ্কটা কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার সাথে ছিল। এটার একটা ভালো দিকও আছে, আবার কিছুটা খারাপ দিকও ছিল। কারণ গভর্নেন্সটা যদি আমরা ইউনিভার্সিটি থেকে হয়ে থাকে, এটা একটু ল্যাংদি এবং খুব হার্ড ছিল, ইজি অ্যাক্সেস ছিল না। কিন্তু বোর্ড তৈরি হওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে, 4টা অঞ্চলে আমরা কিন্তু অনেক ইজি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস পেতে থাকলাম, কন্ট্রোল অনেক ফ্লেক্সিবল হলো এবং জনগণ বেনিফিটটা একটু বেশি পেতে শুরু করলেন। আর শিক্ষার ভিতরে যে সিস্টেমগুলো ছিল, একটা হচ্ছে পাবলিক সেক্টর, একটা হচ্ছে প্রাইভেট সেক্টর, আর একটা ছিল কোয়াসি পাবলিক, মানে মিউনিসিপ্যালিটি অথবা পৌরসভা অথবা ইউনিয়ন বোর্ড অফিসের অধীন অথবা জেলা বোর্ডের অধীন। আমাদের যেরকম কুমিল্লা জেলা বোর্ড আছে এরকম তাদের কিছু স্কুল ছিল। আচ্ছা, আরেকটি ব্যাপার আমরা মেথোডোলজিক্যালি দেখতে পাই যে যেমন এফতেতা দিয়া মাদ্রাসা সিস্টেম, এটা একটা ছিল, কমিটাও ছিল। আবার প্রাইমারি শিক্ষা যেটা ফর্মাল এডুকেশন আমাদের শিক্ষার ক্ষেত্রে, জেনারেল এডুকেশনের ক্ষেত্রে, সেটা ছিল। তারপরে হাই স্কুল ছিল। কিন্তু ব্রিটিশ আমলে কিন্তু ইন বিটুইন প্রাইমারি এন্ড হাই স্কুল একটা নতুন সিস্টেম ছিল, সেটার নাম হচ্ছে নর্মাল এডুকেশন। এটা আপ টু 8 হতো কোন স্কুলে। পরে সেসব স্কুলগুলো উন্নীত হয়েছে আপনার ম্যাট্রিক বা এসএসসি পর্যন্ত। তার আগে কিন্তু আমরা ব্রিটিশ আমলে একটা নতুন সিস্টেম দেখেছিলাম প্রাইমারি সেক্টরে, যেটার নাম ছিল গুরু ট্রেনিং বা জিটি, যেটাকে এখন পিটিএ বলা হয়, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট বা প্রাইমারি ট্রেনিং এডুকেশন বা যেভাবে বলেন না কেন। সো আমরা কিন্তু বিভিন্ন এক্সারসাইজের ভিতরে কিন্তু আসছিলাম, বাট আমাদের সূত্রটা, লিঙ্কটা, ওয়েবটা কিন্তু আগের জায়গায় ছিল এবং আগের জায়গায় আসছে। তবে মেডিকেল এডুকেশন এবং ইঞ্জিনিয়ারিং এডুকেশনটা আমরা প্রথম ধারণ করি
ব্রিটিশ সিস্টেম, এবং সেটা কলকাতা দিল্লি হয়ে কিন্তু আমাদের দেশে এটা আসে। আমাদের এই এই বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানের যে মেডিকেল এবং ধরেন ইঞ্জিনিয়ারিং এডুকেশন, সেটা আমরা ব্রিটিশ ওরিয়েন্টেড ছিল, যে কারণে আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলো পেয়েছিলাম ব্রিটিশ ওরিয়েন্টেড। এবং আপনাদেরকে এই সূত্রে একটু কথা বলে রাখি যে বাংলাদেশের মেডিকেল সেক্টর গ্লোবালি নাম্বার 1 কম্পিটিশন লেভেলে কিন্তু বিরাজ করে। এমন কোনো উন্নত দেশ নাই যেসব দেশে আমাদের ওষুধপত্র যায় না। এবং আমি এটাও আজকে আপনাদেরকে বলে রাখি যে একটা অ্যাগ্রোভেট কোম্পানি যে আমাদের করোনা ভাইরাসের যে ভ্যাকসিন তৈরির জন্য যে চেষ্টা করছে, আমার দৃঢ় বিশ্বাস আমাদের দেশের সায়েন্টিস্ট এটা পারবে। তার কারণ আমাদের মানটা কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডের সায়েন্টিস্টদের। আমাদের যারা যেসব সায়েন্টিস্টরা সায়েন্টিফিক ল্যাবরেটরিতে কাজ করেন, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কাজ করেন, অথবা বুয়েটে কাজ করেন, বা বিভিন্ন জেনারেল ইউনিভার্সিটির বিভিন্ন টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেন, তাদের মান কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে। এটা একটা সুখের বিষয় যে গোড়া থেকেই কিন্তু আমরা যুদ্ধ করেছি সম্পূর্ণ পৃথিবীর সাথে। আমরা কিন্তু আফ্রিকার কোনো মহাদেশের ছোট একটি দেশ না, যে যারা আমরা এখন এই মাত্র শিখছি যে সূর্য কিভাবে ওঠে। আমরা কিন্তু ওরকম একটা দেশ বা জাতি না, আমরা কিন্তু দেখে আসছি যে কিভাবে যুদ্ধ করে আসতে হয়। আচ্ছা, আমরা এই সেক্টরটাকে 3টা ভাগ করে থাকি শিক্ষা ব্যবস্থাকে। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সেক্টর বা গ্রাজুয়েশন থেকে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত। আমি একসময় ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ সরকারের পক্ষে কনসালটেন্ট ছিলাম, 1990 সনে ন্যাশনাল কনসালটেন্ট ছিলাম ফর টারশিয়ারি সেক্টর এডুকেশন। তবে প্রাইমারি এবতেদাইয়া ভোকেশনাল ট্রেনিং অথবা টেকনিক্যাল ট্রেনিং এগুলো কিন্তু আমরা দেখাশোনা করেছি তখন। সো একটা সামগ্রিক অভিজ্ঞতা আমাদের আছে, এবং আমরা সরকারকে তখন একটা নতুন মডেল প্রেজেন্ট করেছিলাম, নাম হচ্ছে কস্ট সেন্টার অ্যানালাইসিস। কস্ট সেন্টার অ্যানালাইসিস আপনাদেরকে একটু উদাহরণ দিলে ব্যাপারটা বুঝবেন যে আলিয়া মাদ্রাসাতে কামেল পাস করতে একটা ছাত্রের যত টাকা লাগে, ওই টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টি 3টা ছাত্র পাস করে বের হতে পারে এমকম, ওই আমলে 1999-এ। কিন্তু সরকারকে আমরা বলেছিলাম যে মোরাল এডুকেশন আমাদের দেশে দরকার আছে। সো কামেল সিস্টেম বা এথিক্যাল এডুকেশন বা ধর্মীয় শিক্ষা এটা থাকবে, এটা রাখা লাগবে, যতই পয়সা এটার পিছনে খরচ হোক না কেন। কারণ এথিক্যাল বা রিলিজিয়ান পড়াশোনার একটা অনেক লেংদি এবং অনেক কস্ট ইনভলভ করে। যাই হোক, ওই মডেল দেওয়ার পরে গভর্নমেন্ট কিন্তু প্রাইমারি এডুকেশন যে স্কুল বাড়ানো, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানো, বা আপনার এতগুলো বোর্ড এক্সপান্ড হচ্ছে এখন, এবং এই যে এত সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি এডুকেশন সিস্টেম, প্রাইভেট মেডিকেল কলেজ এডুকেশন সিস্টেম চালু হয়েছে, এটা কিন্তু আপনার 90-এর মডেলের পর থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে আরেকটু কথা বলে রাখি যে মডার্ন এডুকেশন মানে ইউরোপিয়ান এডুকেশন লাইক এমআরসিজিপি বা এফআরসিএস এর ফার্স্ট পার্ট অথবা প্রথম 1 বছরের পড়াশোনা কিন্তু ঢাকায় এখন টিউটরিংটা হয়, এক্সাম হয়। সে এক্সাম দিলে পরে আমাদের দেশের ছাত্রছাত্রীরা অল্প পয়সা অল্প কিছুদিন থেকে লন্ডনে তারা এমআরসিপি করে দেশে ফিরে আসতে পারে। এরকম পার্টনারশিপ বা জয়েন্ট ভেঞ্চারিং কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভিতরে কিন্তু হচ্ছে। আরেকটি সুখের বিষয়, বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে ওনার যে নির্বাচনী কমিটমেন্ট ছিল 1970-এ, সেই কমিটমেন্টের লিঙ্কে উনি জাতীয়করণ করেছেন এবং বিশ্ববিদ্যালয়গুলোকে অনুদান দেওয়ার জন্য উনি একটি নতুন প্রতিষ্ঠান ইন্ট্রোডিউস করেছেন, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। এটা ভারতে অনেক আগেই হয়েছে, কিন্তু আমাদের পাকিস্তান আমলে ছিল না। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে থোক বরাদ্দ পেতাম, কিন্তু বঙ্গবন্ধু অনেক স্বাধীনতা শিক্ষকদের দিয়েছেন এবং অটোনমি দিয়েছেন 1973 সনে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়কে, যে শিক্ষকরা নিজেদের নেতা নিজেরাই তৈরি করবে, নিজেদের ভাইস চ্যান্সেলর নিজেরাই তৈরি করবে। এইসব ক্ষেত্রে বঙ্গবন্ধু অনেক উদার ছিলেন। আজকে যে ফলভোগ আমাদের শিক্ষকরা করে বাংলাদেশের, তারা কিন্তু বঙ্গবন্ধুর এইসব উদার নৈতিক চিন্তা ভাবনার ফলাফলে কিন্তু ভোগ করছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমরা কতিপয় শিক্ষকরা বঙ্গবন্ধুর এই ফিলোসফিকে আমরা কিন্তু ধারণও করি নাই, এখনো অনেকে করি না, এবং আমরা জনগণকে আমাদের ভালোবাসার যে জাল সেটার মধ্যে আমরা আনি না। কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন করে বঙ্গবন্ধু ইন বিটুইন সরকার এবং ইউনিভার্সিটি একটা নতুন বডি ক্রিয়েট করলেন, যাতে করে শিক্ষকদেরকে কেউ আর্থিক অনুদান বা বরাদ্দের ব্যাপারে ছোট করতে না পারে, যেন শিক্ষকরা যাই চাইবে তাই পাবে, গবেষণা হোক শিক্ষা হোক, এবং উনি তাই করতেন। এবং বঙ্গবন্ধু প্রথম যে স্কলারশিপটা চালু করলেন, মানে যারা দিল আমাদেরকে, মস্কো মানে সোভিয়েত রাশিয়া, শত শত শিক্ষক সোভিয়েত রাশিয়া থেকে পড়াশোনা করে এসছেন,
এবং পাবলিক এন্টারপ্রাইজ যেটা বঙ্গবন্ধু করেছিলেন বিশ্ববিদ্যালয়কে লিঙ্ক করেই, যে আমাদের পাট কল, কাপড়ের কল সবগুলো, টেক্সটাইল সব জাতীয়করণ হবে। এবং আমার এই শিক্ষকরা যারা মস্কো থেকে পড়াশোনা করে আসছে তারা এই প্রতিষ্ঠানগুলোকে কিনা বলে দেখাশোনা করবে, তারা নলেজ সাপ্লাই করবে সেখানটা। উদ্দেশ্য অনেক ভালো ছিল, বাট খুব দুঃখজনক বিষয় যে তার এই মহৎ উদ্দেশ্যগুলোকে 1975 সালে কিন্তু হত্যা করা হয়, যেটা আমাদের কিন্তু সবাই বোঝা উচিত। কারণ আমার বয়স, আমি 71 সনে যুদ্ধ দেখেছি, যুদ্ধের মাঠে ছিলাম, আমি ইন্ডিয়ান সোলজারদের সাথে ইন্টারপ্রিটের কাজ করেছি, ঢাকাতেও ছিলাম যুদ্ধের সময়, আমার মেজো ভাই তো আরবান গেরিলার একটা টিমে ছিলেনই। আমরা যুদ্ধ দেখেছি, আমাদের মা বোনদের উপরে অত্যাচার দেখেছি। আমরা কিন্তু কোনোভাবেই এই দেশের সৃষ্টির যে ইতিহাস, সেই ইতিহাস যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা বলেন আর স্বাস্থ্য ব্যবস্থা বলেন কোনো কিছুই টিকে থাকার কোনো কারণ নাই। এখন আসেন বর্তমান অবস্থায় শিক্ষার যে গভর্নেন্স বা তার যে সুপ্রশাসন হচ্ছে, সেটা একটা সরকারের এক্সিলেন্সি। সরকার মিনিস্ট্রি তো নানা রকম উইং ডেভেলপ করেছে, যেমন প্রাইমারি এডুকেশনের জন্য আলাদা মিনিস্ট্রি করেছে, আলাদা ডাইরেক্টরি করেছে। আমাদের আওয়াল ভাই ডিজি ছিলেন প্রাইমারি এডুকেশনের, আমাদের 14 গ্রামের নিশ্চয় আপনারা জানেন, এবং তার আমলে ডিজি প্রাইমারি এডুকেশনের অনেক ডেভেলপমেন্ট সে করেছে। তারপরে তো আসেন হাই স্কুলকে দেখার জন্য বোর্ডগুলো ডেভেলপ করেছেন এবং বোর্ডের সংখ্যা বাড়িয়েছেন। তারপরে বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করার জন্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে প্রাইভেট ইউনিভার্সিটি উইং এবং আপনার পাবলিক সেক্টর ইউনিভার্সিটি উইং, এছাড়াও টেকনিক্যাল ইউনিভার্সিটি এডুকেশন উইং, যেমন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটাকে আগে পিজি হসপিটাল বলা হতো। আমার মনে আছে আমার বড় ভাই ডক্টর দুলাল চৌধুরী পিজি হসপিটাল পাকিস্তান বলে ডক্টর নুরুল ইসলাম চৌধুরী সাহেবের সাথে কাজ করতেন, যখন সেটা ছিল ওল্ড ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের একটা রুম নিয়ে শুরু হয়েছিল 68-69-এ। আজকে সেটা একটা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সরকারের সাহস অনেক বেশি, আমি বলবো যে এতগুলো বিশ্ববিদ্যালয় ছোট্ট একটা দেশে পরিচালিত হচ্ছে আমাদের এই অল্প রিসোর্স দিয়ে, অল্প মানব সম্পদ দিয়ে। এটা কিন্তু পৃথিবীর কোন দেশে এই উদাহরণটা কিন্তু আপনি দেখতে পাবেন না। বাঙালির সাহস কিন্তু অনেক বেশি এবং এটা একটা বড় সম্পদ আমাদের জন্য। কোনোভাবে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ আসার কোনো কারণও নাই। আমরা যদি একটু রিসোর্সটাকে একটু সৎভাবে খরচ করি, আমরা যদি ধরেন একটু বিবেচনা করে যদি অর্থের ব্যবহারটা করি এবং ব্যাপক জনগণ যেন বেনিফিট পায়, সেটা যদি আমরা দেখতে এবং এনশিওর করতে পারি, তাই অবশ্যই মনে রাখবেন যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা বৈশ্বিক তো বটেই, যুগোপযোগীও। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, ইভেন পুরনো ছাত্র যারা অ্যালামনি মেম্বার, তারা যা অনুদান বিশ্ববিদ্যালয়কে দেয়। আমাদের একজন বন্ধু, আমার ঢাকা কলেজের বন্ধু পারভেজ, ও বিজিএমইর চেয়ারম্যান ছিল, আনোয়ারুল পারভেজ চৌধুরী, সেই অ্যালামনির এখন সিনিয়র মেম্বার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্টও, আমরা একই সাথে কাজ করি। সে 6 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত বিকলাঙ্গ ছাত্রছাত্রী আছে, মানে ওই যে মেন্টালি রিটার্ডেড, ফিজিক্যালি রিটার্ডেড অথবা অটিস্টিক অথবা যারা আপনার ওই যে প্রতিবন্ধী বাংলায় যদি বলি, 6 বছর সে সমস্ত ছাত্রছাত্রীদেরকে একসাথে দেখাশোনা করবে, ফার্স্ট ইয়ার থেকে আপ টু 5th ইয়ার। তাইলে দেখেন কর্পোরেট সেক্টরটাকেও কিন্তু বিশ্ববিদ্যালয়কে সাপোর্ট করার জন্য কিন্তু আপনার অনেক আসছে, মানে লোকজন আগায় আসছে, অনেক অনেক ব্যক্তি কিন্তু আগায় আসতেছে। এগুলো আমাদের জন্য সুখের বিষয়। আর বিদেশে পড়াশোনার সাথে আমাদের প্রচুর ছাত্রছাত্রী স্কলারশিপ নিয়ে এখন এত ছাত্রছাত্রী যাচ্ছে ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, এরকম স্কলারশিপ স্কিমের মাধ্যমে, যে এটাকে আমি যে এত একটা বড় একটা বিষয় সেটা আর না বলে পারছি না। পাশাপাশি আমি এখন বলতে বাধ্য হচ্ছি, পাকিস্তান আমলে আদমজি গ্রুপের অধীনে 1 থেকে 2টি ইংলিশ মিডিয়াম স্কুল চলতো আমেরিকান এমবেসির লিঙ্কে। আদমজি এটা 3 বড় ছিল, পড়াশোনা করতো অনেকে। বাংলাদেশের প্রথম ইংলিশ স্কুল ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল বঙ্গবন্ধু এলাও করে যে ঠিক আছে, আমার কিছু ছাত্রছাত্রী তো বিদেশে পড়বে এবং তারা ইংলিশ মিডিয়ামে পড়বে, তাদের ফ্যামিলি। আজকে ঢাকায় শত শত ইংলিশ স্কুল, ভালো টিচিং স্টাফ আছে, ভালো পড়াশোনাও হয় এবং প্রচুর লেভেল করে ছেলেরা এখন অল্প বয়সে অল্প সময়ে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে। হার্ভার্ডে তারা অনেক টিচার, স্ট্যানফোর্ডে টিচার। এটা কিন্তু ভাবা যায় না, এটা একটা নতুন দেশ থেকে এইভাবে এত ছাত্রছাত্রী যে যেতে পারছে বা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, অবদানও রাখছে, আমি বলবো এটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার। তবে সবকিছু হতে হবে সরকার এবং দেশ বা রাষ্ট্রের সহযোগিতার সাথে সম্পর্ক রেখে।
আমি ঢালাভাবে কিন্তু আবার সব ব্রিলিয়েন্ট ছাত্রছাত্রীদেরকে বিদেশে যদি পাঠিয়ে দিই, আমার দেশটা কিন্তু খালি হয়ে যাবে। আমার দেশে কিন্তু মেধাবান লোকের দরকার আছে। তাহলে একটা পলিসিতে সরকারকে আসতে হবে যাতে করে আমার ব্রেইন ড্রেনটা না হয়, যেন আমার মেধা দেশে থাকে, বিদেশেও যাবে, পড়াশোনা করবে। অনেকেই তো আমাদের শিক্ষকরা পড়াশোনা করে দেশেই কাজ করেছেন, দেশেই কাজ করছেন। আমি তো নাম বলতে পারি, যেমন আমাদের প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী 1954-56 উনি পিএইচডি করেছেন লন্ডন ইউনিভার্সিটিতে। উনি কিন্তু ঠিকই দেশে ফিরে আসছেন, উনি এখনো দেশে কাজ করেন। আমার নিজের প্রফেসর, আমার পিএইচডির গাইড এক সময়কার ডক্টর প্রফেসর মুজাফর আহমেদ আইবিএ ডিরেক্টর ছিল এবং উনি টেক্সটাইলের অ্যাডভাইজার ছিলেন এক সময়। উনি জাতীয়করণের প্রতিবাদ করেছিলেন জিয়া রহমানকে। জিয়া রহমান সাহেবকে বলেছিলেন আপনি এটা জাতীয়করণটাকে বিরাষ্ট্রীয়করণ করতে পারেন না, কারণ এটা পাবলিক ম্যান্ডেট দিতে হবে। জিয়া রহমান সাহেব ওনার কথা শুনেন নাই, ওনাকে মানেন নাই। তখন উনি বলতেছে আমি আপনার অ্যাডভাইজারি বোর্ডে থাকবো না। এবং এই যে জিয়া রহমান সাহেব জাতীয়করণকে বিরাষ্ট্রীয়করণ করলেন, এটা উনি একটা অন্যায় কাজ করেছেন। কারণ জাতীয়করণটা বঙ্গবন্ধু কিন্তু পাবলিক ম্যান্ডেট দিয়ে করছে, পাবলিক সমর্থন দিয়েছে বঙ্গবন্ধুকে। কিন্তু জিয়া রহমান সাহেবের জনগণের কোনো সমর্থন নেন নাই এটাকে বিরাষ্ট্রীয় করার জন্য। আজকে যার জন্য আমাদের এই সেক্টর গুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত। এগুলো পার্লামেন্টে আসা উচিত, এই কথাগুলো ধরাধরির মধ্যে আসা উচিত যে জনগণের সম্পদ এইভাবে বিরাষ্ট্রীয়করণ করে ব্যক্তিগত পর্যায়ে চলে যাবে, এটা কিন্তু কোনোভাবে মানা যাবে না। তবে 1980 সনের যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, যেখানে বলা হচ্ছে যে কেউ চাইলে পরে ব্যক্তি পর্যায়ে কলকারখানা প্রতিষ্ঠা করতে পারে, ইয়েস দ্যাট কুড বি। এবং সেটার একটা জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে রাখতে পারি আপনাকে, যে লতিফুর রহমান সাহেব ট্রান্সকম কোম্পানির, তারা কিন্তু আদি ব্যবসায়ী। তাদের জুট মিলও কিন্তু আপনার তাদের অলিউর রহমান জুট মিলও কিন্তু ডাব্লিউ রহমান জুট মিলও চাঁদপুরে জাতীয়করণ করছে বঙ্গবন্ধু। তারা কিন্তু ওটা নিয়ে কোনো ঝামেলা করে নাই বা কোনো কথা বলে নাই। পরে তারা কিন্তু অল্প পুঁজি দিয়ে ব্যবসা করে এবং একটা নিষ্কণ্টক এবং নিষ্কলুক ব্যবসায়ী হিসেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাইলে দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের কর্মক্ষেত্র অথবা আমাদের জব সেক্টর বা সার্ভিস সেক্টরের একটা কিন্তু রিলেশনশিপ থাকবে, যেটা আমি দেখতে পাই না বাংলাদেশের উচ্চশিক্ষা বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে। আমরা ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সটাকে খুব বেশি দেখতে পাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চিটাগাং, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরো দুই একটা সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে জেনারেল। এইসব ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বাংলাদেশে এখন যতগুলো কলকারখানা আছে, তারা যদি একটা দুইটা করে যদি প্রত্যেক বেসের থেকে যদি ইন্টার্নি যদি দেয় এবং শর্ত যদি এটা থাকে যে ঠিক আছে সে এই ইন্টার্নি শেষ করার পর পাস করলে পরে তাকে আমি জব দিব, তাইলে কিন্তু আমাদের দেশে এমপ্লয়মেন্টের কিন্তু এত ক্রাইসিস ডেভেলপ করে না। ভেরি আনফর্চুনেট, আমাদের প্রতিষ্ঠানগুলো মানে এইসব প্রাইভেট কর্পোরেট বা প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এইভাবে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কিন্তু এগিয়ে আসে না। এছাড়াও আরেকটি ব্যাপার বলে রাখি, আমার বর্তমান শিক্ষা ব্যবস্থা উন্নত হবে যখন আমার কর্মক্ষেত্র বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে প্রবলেম গুলো তাদেরকে পাঠাবে যে আমাদের এই প্রবলেম হচ্ছে, আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এগুলোকে সলিউশন করে দেন, আমরা অবশ্যই এটার জন্য একটা সম্মানী রাখবো। এটা তারা করে না। না করার কারণে হয় কি, তারা ব্যাংক থেকে প্রচুর লোন নেয়, নিয়ে সেই টাকাটা ডাইভার্ট করে এবং ভালো করে উৎপাদন না করতে পারে, কিছুদিন পরে তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় এবং তারা এটাকে লুটপাট করে একভাবে নিজে ভালো থাকে কিন্তু দেশটাকে সিক করে দিচ্ছে। এটা কিন্তু হতো না যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে নানা পর্যায়ে যদি তারা যোগাযোগ করতে পারতো। কিভাবে চায়না আমাদের দেশে ইন করে তার সেন্ট্রাল মনিটর পিকিং এ রেখে বা বেজিং এ রেখে ঢাকায় গাজীপুরে অনেকগুলো ফ্যাক্টরি পরিচালনা করে, তাদের যদি ল্যান্ডার্স ক্রেডিট যদি আমরা তাদেরকে ইন্টারভিউ যদি যথাসময়ে না পাঠাই, তারা বেজিং এ বসে সুইচ অফ করে দিচ্ছে, আমাদের গাজীপুরে শত শত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এটা যদি ওরা করতে পারে, এই কাজটি কেন চিটাগাং বিশ্ববিদ্যালয়ের রেজাউল সাহেব করতে পারবেন না? ওনাকে দায়িত্ব দিলে উনি ঠিকই এই সিস্টেমটা উনি ওনার আইসিটি ডিপার্টমেন্ট থেকে করে উনি গাজীপুরকে লাইভ দিয়ে রাখতে পারবেন। এই কাজটি আমাদের এমপি সাহেবরা, আমাদের মন্ত্রী মহোদয়গণ, তারা কিন্তু পার্লামেন্টে তোলা উচিত। চায়নাকে আমরা সুযোগ দিব, কিন্তু আমরা কতটুকু সুযোগ দিব? আমার ফ্যাক্টরি বন্ধ হওয়ার সুযোগ তাকে দিব না। আমি তার থেকে ক্রেডিট নিব, তাকে আমি সুদ দিব, আমি মূল ফেরত দিব, কিন্তু আমার 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 প্রতিষ্ঠানের কন্ট্রোল কিন্তু আমার হাতে থাকবে। আমি এক্সাম্পল দিচ্ছি বঙ্গবন্ধুর সময় ঘোড়াশাল থার্মাল পাওয়ার স্টেশন এবং ফার্টিলাইজার ফ্যাক্টরি টার্নকি প্রজেক্ট ছিল সোভিয়েত রাশিয়ার। বঙ্গবন্ধু বলছে টার্নকি হবে না, আমাকে চাবি দিয়ে দিতে হবে, আমি চালাবো। সেই শর্তে সোভিয়েত রাশিয়া কিন্তু থার্মাল পাওয়ার স্টেশন সেট আপ করেছে ঘোড়াশালে, এবং এখন টার্নকি না। এটা আমরা নিজেরা এটা ঠিক করি, আমরা নিজেরা এটাতে যোগান দিই। যাক, আমি এই পর্যায়ে এতটুকু বললাম। তবে ইন্টারফেসিং এর কথাটা বলি, আমাদের শিক্ষা ব্যবস্থা সরল রৈখিক, বা আমি যদি ইংলিশে বলি যে এটা আপনি ধরেন ইউনিটারি বা ইউনিল্যাটারাল,
যেমন ধরেন প্রাইমারি থেকে পাশ করলে আপনি ইজিলি হাই স্কুলে যেতে পারছেন, ইজিলি হাই স্কুলে যেতে পারলে ওখান থেকে ইজিলি আপনি কলেজে যেতে পারছেন, কলেজ থেকে আপনি একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে আপনাকে ইউনিভার্সিটিতে আসতে হবে। আজকাল সরকার অনেক ছাত্রের সমাগমের কারণে কিছু ক্লাস্টার সিস্টেম করেছে, সেটা প্রয়োজন হয়েছে করেছে, সেটা ভালো। আমরা সেটা করতে পারলে আমাদের ছাত্ররা অনেক ভালোভাবে সুযোগ পাবে। তবে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম, বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা পরীক্ষা দিয়েছিলাম, পছন্দ করে নিজের একটা ডিপার্টমেন্ট চয়েস করে নিই। এখন সেটার সুযোগ একটু অনেক কম, যেহেতু হ্রাস অনেক বেশি। আরেকটি ব্যাপার হচ্ছে যে ঝড়ে কেউ যদি পড়াশোনা কন্টিনিউ করতে না পারে, সে ঝরে পড়লে সে টেকনিক্যাল বা ভোকেশনাল ট্রেনিং এ যেতে পারে, সেটার সুযোগ সরকার রেখেছে। এবং কয়েকটা খুব ক্লাসিক ট্রেনিং ইনস্টিটিউট ঢাকায় কাজ করে, যেমন জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট আমি বলতে পারি, শেখ হাসিনা ট্রেনিং ইনস্টিটিউট, এগুলো কিন্তু ভালো ভালো অ্যাবজর্পশন করছে। এগুলো আমাদের ছাত্রদেরকে টেকনিক্যাল পড়াশোনার সুযোগ দিচ্ছে। টেকনিক্যাল পড়াশোনা কিন্তু আমাদের অনেক স্ট্রং, কিন্তু এটা নিয়ে কোনো মনোযোগ আমরা দেখতে পাই না। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেকগুলো উপকরণ লাগে। একটা হচ্ছে অবকাঠামো, অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে যেহেতু আমাদের বাজেট কম। নাম্বার 2 হচ্ছে যে আমাদের শিক্ষার যে শিক্ষক বা শিক্ষিকা সর্ব সেক্টরে তাদের নিয়োগ, তাদেরকে নিয়ে আসা চাকরিতে, তাদের স্ক্রিনিং বা টেস্ট, এগুলো কিন্তু চেঞ্জ করা দরকার। এবং তাদের পঠন পাঠন, তাদের স্কলারশিপ দিয়ে বাইরে থেকে পড়াশোনা করে এনে এখানে পড়ানো এবং তাদের গবেষণার জন্য সুযোগ দেওয়া, এগুলো আমরা স্বল্প আকারে করছি। আমাদের বাজেট অনেক কম, অনেক লিমিটেশন আছে। তবে এই জায়গাগুলো কিন্তু আমাদের শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, বর্তমান চলমান শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক সমস্যার মধ্যে আমরা এগুলো নিয়ে আছি। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যেমন প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, আবার রিলিজিয়াস সিস্টেম দেখতে পাচ্ছি বা টেকনিক্যাল সিস্টেম দেখতে পাচ্ছি। আমাদের দেশে কিন্তু আরেকটি সুযোগ ডেভেলপ করে দিয়েছে গত কয়েক বছর থেকে। কোনো কোনো ক্যাম্পাসকে আমাদের ইউনিভার্সিটি জ্ঞান কমিশন কিন্তু বন্ধ করেছে। বাইরের ইউনিভার্সিটি ক্যাম্পাস ঢাকায় বা বাংলাদেশে বা চিটাগংয়ে অপারেট করতে পারে। চিটাগংয়ে আছে বাইরের বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো ক্যাম্পাস কাজ করে। তবে এগুলোর কোয়ালিটি যদি এশিওর করতে না পারে, এগুলো নামের অর্থে যদি ইনভাইট করা হয়, সেটা দেশের জন্য খারাপ হবে আমি মনে করি। এবং আমি চাইবো সরকারের কাছ থেকে যে আমাদের কিছু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও কিন্তু বাইরে যেতে পারে। আমাদের দেশের কিছু বিষয়, আমি তো ভারতে গেছি, সেখানে আমাদের শিক্ষকরা বলছে যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো ক্যাম্পাস ও রিসার্চ স্টেশন কিন্তু আমাদের ইন্ডিয়া কাজ করতে পারে, বাট এটা চাইতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে পড়াশোনার ব্যাপারে বাংলাদেশ সরকার উদারভাবে টাকা পয়সা দিচ্ছে, অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের মেয়েদেরকে। এটা একটা অনেক বড় একটা বৈপ্লবিক একটা বিষয় বলবো। এটা পৃথিবীর কোনো দেশ এতটা সাহস করে এই কাজটা করতে পারবে না। আমরা ধন্যবাদ জানাবো বর্তমান সরকারকেও যে তারা আপনাকে ধন্যবাদ স্যার। মেয়েদের পড়াশোনার জন্য এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য কিন্তু স্কলারশিপ ফ্রি করেছে, নানা রকম সুযোগ সুবিধা দিয়েছে। আমার নিজের গ্রামের স্কুল যেখান থেকে আমি পাশ করে ঢাকায় আসছি, সেখানে এখন সিসিটিভি কাজ করে পূর্ণাঙ্গ অর্থে, এবং তারা ওয়েবিনার মিটিং করে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আমি দেখতে পাই, আমার খুব ভালো লাগে যে খুব ইজিলি তারা অ্যাডপ্ট করেছে, তারা খুব সহজে টেকনোলজিটাকে কিন্তু নিয়েছে। একটা বিষয় মনে রাখবেন, বাংলাদেশের আপামর জনসাধারণ আইসিটি বা আইটি কম্পিউটার সেক্টর এটাকে খুব সহজভাবে অ্যাডপ্ট করেছে। এবং আমাদের ডায়াসপোরা অর্থাৎ যারা বিদেশে অবস্থান করে, তারা ইংলিশে চ্যাট করে আমাদের সাথে, যাই যেভাবে তারা করতে পারে, হয়তো পড়াশোনা ততটা করে নেয়। এই ডায়াসপোরা ভূমিকাটাকে এই টেকনোলজির সাথে লিঙ্ক করে কোনো অর্থে ছোট দেখার কোনো কারণ নাই। আমি আপাতত এতটুকুই থাকবো। অবকাঠামোর দিকে আমাদের একটু মনোযোগ দিতে হবে, আমাদের বাজেটারি অ্যালোকেশন লাগবে। এই বাজেটারি অ্যালোকেশন যদি সরকারের না থাকে, অন্যভাবে এটা হতে পারে। যারা কর্পোরেট আছে, প্রাইভেট কর্পোরেট, তারা চাইলে পরে সরকারকে সহযোগিতা বা প্রতিষ্ঠানকে সহযোগিতা আসতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একে খান সাহেবের উপর একটা ইনস্টিটিউট নাম করা হয়েছে। একে খান, ওনার অনেক কন্ট্রিবিউশন আমি অস্বীকার করবো না। তারা কিন্তু জাত ব্যবসায়ী, তারা কিন্তু ডিফল্টেড ব্যবসায়ী না। এখন হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে অন্যরকম। একে খান গ্রুপ কিন্তু একসময় দুইটাই, ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তান দুইটাইতে কিন্তু একসাথে বিজনেস করেছে। ধন্যবাদ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমার অনেক প্রশ্নের উত্তরে আমি স্যার পেয়ে গেছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, অনেক মূল্যবান কথা আপনাকে বলার জন্য স্যার। স্যার আমি আবার রেজাউল করিম স্যারের কাছে আমার আবার আসতে হচ্ছে। স্যার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে? আরেকটা প্রশ্ন হচ্ছে আমার স্যার,
করোনায় শিক্ষার্থীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা দেখতেছি। 17ই মার্চ থেকেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই যে স্যার ক্ষতি হচ্ছে এই পরিস্থিতির মধ্য দিয়ে, এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় স্যার, আপনি যদি একটু আমাদেরকে বলতেন স্যার। ধন্যবাদ আপনাকে দিন ইসলাম রাজুকে। আমাদের অলরেডি জানেন যে মাননীয় উপাচার্য উনি, ওনাকে আমি বলতে পারি খুব একজন মানবিক উপাচার্য। বাংলাদেশের যে সকল পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে, মাননীয় উপাচার্যের নেতৃত্বে, ডক্টর শিরিন ম্যাডামের নেতৃত্বে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে যেগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমি বলবো অনেক ভালো পদক্ষেপ। যেমন আমরা বলতে পারি যে প্রথমে করোনা শুরুতেই আমাদের যখন ফৌজদারহাটে বিআইটিআইডি তে করোনা পরীক্ষা শুরু হয়, প্রথমে আমাদের একটি ল্যাব রয়েছে যেটা হচ্ছে স্পেশালাইজ ল্যাব বা কেমিস্ট্রি, একটি ল্যাব রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। ওখান থেকে দুইটি আরটিপিসিআর মেশিন রয়েছিল, তার মধ্যে একটি আরটিপিসিআর মেশিন প্রথমে কিন্তু মার্চের শুরুতে কিন্তু বিআইটিআই তে দেওয়া হয়, এবং যেটির উপর বেস করে এখন ওই পরীক্ষাগুলো চিটাং এর প্রথম পরীক্ষা শুরু হয় ফৌজদারহাটে ওই সেন্টার থেকে। এবং আপনারা জানে খুশি হবেন যে আমাদের এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের 17 জন জেনেটিক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা, তারা দেশে 7টি ল্যাবে কাজ করছে টোটালি ফ্রি অফ কস্টে। তারা একটা সেবা হিসেবে কাজটি করছে, সম্মুখ যোদ্ধা হিসেবে। এটা একটি বিশাল আমাদের জন্য একটা সুসংবাদ। নাম্বার 3 হচ্ছে মাননীয় উপাচার্য অলরেডি একটা ইমার্জেন্সি রেসপন্স টিম করেছিলেন প্রক্টরের নেতৃত্বে। এখানে যদি কেউ কোনো এলাকায়, আমাদের এলাকায় আশেপাশে কোনো ছাত্র বা পরিবার, বিশ্ববিদ্যালয় পরিবারে কেউ যদি করোনা আক্রান্ত হয়, তৎক্ষণাৎ যাতে এটি ব্যবস্থা নেওয়া হয়। নাম্বার 4 হচ্ছে আমরা যেটা বলতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে অলরেডি একটি ল্যাব, আপনারা জানেন যে এটি মনে হয় চট্টগ্রামে একটি 4 নম্বর ল্যাব, যেখানে হাটাজারি, রাউজান এই অঞ্চলে যে জেলাগুলি রয়েছে এগুলি পরীক্ষার জন্য এবং চট্টগ্রাম বিভিন্ন বুথ থেকে করোনা শনাক্তকরণ নমুনাগুলো নিয়ে আমাদের ল্যাবে পরীক্ষাগুলি শনাক্তকরণ হবে, যেখানে নেতৃত্বে রয়েছেন আমাদের জেনেটিক এবং বায়োকেমিস্ট্রি শিক্ষক এবং শিক্ষার্থী মাস্টার্স এর যারা থিসিস স্টুডেন্ট, তাদের মাধ্যমে এগুলি কাজগুলি করা হচ্ছে সম্পূর্ণ একটি ডেডিকেটেড ভাবে, একটি ফ্রি অফ কস্টে করানো হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বেই। নাম্বার 4 হচ্ছে আমরা বলতে পারি, আপনারা জানেন যে অলরেডি বিশ্ববিদ্যালয়ের যেই কাজগুলি, যেমন বিশ্ববিদ্যালয়ে যদি কেউ আক্রান্ত হয় সেটির জন্য আমাদের কুলগাঁও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটু কাছে কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুলে ব্র্যাক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগে একটি শনাক্তকরণ বুথ করা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা সেখানে নমুনা পরীক্ষা দিতে পারবে। নাম্বার 5 হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অলরেডি মেডিকেল সেন্টারে যারা এই যে ল্যাবগুলোতে কাজ করবে, অলরেডি বিভিন্ন ধরনের চিকিৎসকের সুরক্ষা সামগ্রী, গাউন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি বিতরণ করেছেন আমাদের মাননীয় উপাচার্য। নাম্বার 6 হচ্ছে যে আমাদের কিছু গবেষক দল কিন্তু অলরেডি এটি নিয়ে কাজ করেছে, এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় প্রথম আমাদের শিক্ষক যিনি বর্তমান পক্ষের দায়িত্ব আছেন, তিনি প্রথম আমাদের যে করোনা প্লাজমা ইউজ করার জন্য, অ্যান্টিবডি প্লাজমা ইউজ করার জন্য করোনা রোগীদের ধারণাটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিল। আর নাম্বার 6 হচ্ছে আমরা বলতে পারি বিশ্ববিদ্যালয় প্রশাসন অলরেডি চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং মা শিশু হাসপাতালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য, আপনারা জানেন যে তাদের জন্য যাতে আলাদাভাবে যদি কোনো আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার কেউ যদি খুব সিরিয়াস পর্যায়ে হয়, তাদের জন্য আলাদাভাবে একটি বেডের ব্যবস্থা করেছেন, যদি ইমার্জেন্সি যদি আইসিইউ লাগে সেজন্য। নাম্বার 8 হচ্ছে যে আমাদের একটি ভলান্টিয়ার টিম করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই ভলান্টিয়ার টিমের আন্ডারে যদি কেউ বিশ্ববিদ্যালয়ে কোনো করোনা আক্রান্ত হয়, সাথে সাথে ওই এলাকাটি লকডাউন করার ব্যবস্থা করা আছে অলরেডি। নাম্বার 9 হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন দুস্থ আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী, বিশ্ববিদ্যালয়ে যারা আশেপাশে রয়েছেন বিভিন্ন ত্রাণ বিতরণ করা হয়েছে। জানেন যে আমাদের এর মধ্যে কতগুলি ত্রাণের ব্যবস্থা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে করা হয়েছে, আমি বলতে পারি। যেমন আমার নিজের প্রতিষ্ঠান, আমি যেটি করেছিলাম এসব মানুষের জন্য কিছু করি, সেটি মাননীয় উপাচার্যের নেতৃত্বে আমরা বিশ্ববিদ্যালয়ে
যেগুলো অসহায় শিক্ষার্থী এবং অসহায় কর্মচারী যারা ওই করোনাকালীন সময় খুব সংকটে ছিল, এখনো আছে, তাদেরকে আমরা সাহায্য করছি। আর বিশ্ববিদ্যালয় এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃত্বে আপনাদের আছে। এখানে আরেকটি কথা আমি বলতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে যে প্রথম দিকে কিন্তু আমাদের মাননীয় উপাচার্য এবার বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গায় খরচ কমিয়ে 1 কোটি টাকার একটি ফান্ড মাননীয় প্রধানমন্ত্রীর করোনাকালীন যে দুর্যোগ মোকাবেলা একটি 1 কোটি টাকা একটি ত্রাণ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছেন। এবং আমাদের বিশ্ববিদ্যালয় নেতৃত্বে আমরা আবার সকল শিক্ষক প্রায় 900 শিক্ষক একদিনের স্যালারি দিয়েছি। স্যালারি গুলো বিভিন্নভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় আমাদের প্রায় 400-র মতো শিক্ষার্থী থেকে 8 লক্ষ টাকার অধিক কিন্তু অলরেডি অনুদান হিসেবে দেওয়া হয়েছে, আর্থিকভাবে সহায়তা করা হয়েছে। আবার এর মধ্যে একটি পদক্ষেপ চট্টগ্রাম ফিল্ড হসপিটালে কিছু অনুদান দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকের ফান্ড থেকে, আমাদের যে একদিনের স্যালারি থেকে। আবার বিশ্ববিদ্যালয়ের যেগুলো কর্মচারী রয়েছে তাদেরকে কিছু অনুদান দেওয়া হয়েছে। এবং আরো কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক সমিতির নেতৃত্বে। বিশেষ করে এখন যে সংকটকালীনে হচ্ছে, এখন সবচেয়ে যে জিনিসটা দরকার হচ্ছে আমাদের কিছু অক্সিজেন এবং হাই ফ্লো ক্যানোলা। অলরেডি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক সমিতির নেতৃত্বে এটির ব্যাপারে খুব জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমাদের হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা আইসোলেশন সেন্টার এবং একটি ফিল্ড হসপিটাল তৈরির ব্যাপারেও চিন্তা ভাবনা করছেন। এবং আমাদের মেডিকেল সেন্টার থেকে কিভাবে আইসিইউ এবং ভেন্টিলেটর দিয়ে আরো, যেহেতু করোনা তো অনেক দীর্ঘকালীন হবে, সেই লক্ষ্যে কিন্তু একটি মেডিকেল সেন্টার থেকে কিভাবে উন্নত করানো হয় সেই লক্ষ্যে অলরেডি একটি বাজেট কিন্তু বর্তমান বিশ্ববিদ্যালয় বাজেটের সাথে অ্যাড করে কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনে পাঠানোর ব্যবস্থা করেছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যেগুলো অ্যালুমনি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভিন্ন বিভাগের শিক্ষকরা মিলে কিন্তু আবার অসহায় শিক্ষার্থীদেরকে কিন্তু বৃত্তির মতো তাদের সাহায্য করছে। তো আমরা যে যার মতো ভাবে, যেমন আমি পার্সোনালি বলতে পারেন একটি বিভাগের বিভিন্ন শিক্ষকরা সম্মিলিত ভাবে, আবার আমরা সম্মিলিত ভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা এইভাবে একে অপর ভাবে এক একজন একজনের জন্য কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় একটি, আমরা মনে করছি এটা আমাদের একটি পরিবার। আমরা সকলে মিলে এই পরিবারকে যদি একজনের, যিনি অসহায় আছেন তার জন্য এগিয়ে আসি, তাহলে এই করোনাকালীন সংকট মোকাবেলা আমাদের জন্য খুব কঠিন ব্যাপার না। আর আরেকটি যে সেকেন্ড কোশ্চেন ছিল, আপনার সেকেন্ড কোশ্চেনটি আমাকে যদি আরেকবার বলেন, যে বিশ্ববিদ্যালয় শিক্ষা সংকটকালীন কিভাবে শিক্ষার্থীদের এই শিক্ষার যে কার্যক্রম দীর্ঘকালীন হয়েছে কিভাবে এটাকে দীর্ঘদিন বন্ধ, স্যার দীর্ঘদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। হ্যাঁ, আপনারা জানেন যে ইউজিসি থেকে একটি নির্দেশনা এসেছে। আমাদের মাননীয় উপাচার্য আগামী 2-1 দিনের মধ্যে হয়তো দিনবিন্দুর সাথে বসে আমরা খুব শীঘ্রই অনলাইন ক্লাসের ব্যবস্থা অলরেডি শুরু করতে চাচ্ছি, যতটুকু আমি জানি। আর ব্যক্তিগতভাবে কিন্তু অনেকে আবার আমরা শুরুতেই কিন্তু, যেমন আমার ডিপার্টমেন্টে অনেক শিক্ষক যেমন কম্পিউটার সায়েন্স, তারা ব্যক্তিগতভাবে কিন্তু বসে না থেকে কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আবার বিভিন্ন বিভাগও কিন্তু করছে অনলাইনে ক্লাসের ব্যবস্থা। তো এইভাবে আমার মনে হয় যদি আমরা অনলাইন ক্লাসগুলো এখনো যদি আমরা এগিয়ে আসি, তাহলে হয়তো আমাদের যে সেশন জটে যে একটি সামান্য সেশন জট হয়েছে সেটা আমরা খুব তাড়াতাড়ি মোকাবেলা করতে পারবো। কারণ আমাদের এখন যারা শিক্ষক রয়েছে, তরুণ শিক্ষক, তারা খুবই স্টুডেন্ট বান্ধব শিক্ষক বর্তমানে। তারা, আমরা সবাই যদি সম্মিলিতভাবে এগিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় কঠিন কাজ। স্যার আরেকটা প্রশ্ন আমি যোগ করতে চাই, এটা হচ্ছে স্যার আপনি অনলাইনের ক্লাসের কথা বলেছেন। বর্তমানে আমরা প্রাতিষ্ঠানিক সকল কার্যক্রম বন্ধ আমরা দেখতেছি, অনলাইনের ক্লাসটা সরকার চালু করেছে আমরা দেখতেছি স্যার বিভিন্ন প্রতিষ্ঠানে। এই অনলাইন ক্লাসটা স্যার শিক্ষার্থীরা কতটুকু গ্রহণ করেছেন স্যার, এই জিনিসটা যদি আমাদেরকে বলতেন। বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখতেছি অলরেডি শুরু হয়ে গেছে এটা স্যার। অনেক জায়গায় আমরা দেখতেছি স্যার নেটওয়ার্কিং এর প্রবলেম, অনেকের এমবির প্রবলেম দেখাচ্ছে বা বিভিন্ন অভিযোগ রয়েছে স্যার। এটা স্যার শিক্ষার্থীরা কতটুকু গ্রহণ করেছে? হ্যাঁ, এটা আপনি, আমরা যেটা বলতে পারি যে ডিজিটাল বাংলাদেশ, আমরা যে বর্তমান গভর্নমেন্ট 2009 সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট নিয়ে সচিব জয় আইসিটি উপদেষ্টা ওনার পরিকল্পনায় যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনারা জানেন যে এই যে ডিজিটাল বলা হচ্ছে যে কোথাও কোথাও নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, আমাদের কিছু যেসব পাহাড়ি এলাকা রয়েছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ওইসব এলাকায় আমাদের কিছু প্রবলেম হতে পারে যেহেতু নেটওয়ার্কটা সঠিকভাবে এখানে পৌঁছানো। যদিও এখন আমরা জানি অনেক মোবাইল কোম্পানিগুলো কিন্তু অলরেডি তাদের সেই নেটওয়ার্ক সেট আপ করেছে। আপনারা জানবেন যে আমাদের তথ্য বিশেষজ্ঞরা, তথ্য প্রযুক্তি ইদানিং আমাদের 16 কোটি 29 লাখ মোবাইল গ্রাহকের মধ্যে
10,11,86,000 মানুষ কিন্তু অলরেডি ইন্টারনেট ব্যবহার করছে। এটা একটি লেটেস্ট খবর। এটা শুধু সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশ এই 2021 সালের রূপ প্রকল্পের জন্য কিন্তু সম্ভব হয়েছে। আর আমরা যদি সরকার যদি এখানে আরো যেসব জায়গায় ইন্টারনেটে কানেক্টিভিটি, যেমন আমরা বলি কিছু এলাকায় কিন্তু ডিজিটাল ডাটা সেন্টার রয়েছে, আপনারা জানেন যে 5,000-এর অধিক কিন্তু ইউনিয়ন পর্যায়ে ডাটা সেন্টার রয়েছে। ওইসব এলাকায় যদি তাদের ইন্টারনেট গুলি ওয়াইফাই এর মাধ্যমে যদি শিক্ষার্থীদের যদি সহজ উপায়ে ইউজ করার ব্যবস্থা করা যায়, আমার মনে হয় যে এই যে যদি করোনা যদি দীর্ঘকালীন হয়, তাহলে আমাদের শিক্ষার্থীরা তাদেরকে অবশ্যই এই ক্ষেত্রে ফ্রি অফ কস্ট বা খুব কম খরচে ইন্টারনেটের ব্যবস্থা করে দিতে হবে। তাহলে আমার মনে হয় সবাই তখন অনলাইন ক্লাসের জন্য সহজভাবে কিন্তু তারা অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। অলরেডি আমরা জানি যে যে নতুন যে টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে গভর্নমেন্ট, বিগ ডাটা, ইন্টারনেট অফ থিংস বা ডাটা অ্যানালাইসিস, এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা জানি ডিজিটাল বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে আমরা খুব সহজেই আমরা যে আমাদের ছাত্রছাত্রীদের যে অনলাইন ক্লাসের ব্যবস্থা সেগুলো অলরেডি আপনারা জানেন, অলরেডি বিডিরেন হচ্ছে ইউজিসির একটি প্রকল্প, যেখানে হাই স্পিড ইন্টারনেটের মাধ্যমে প্রায় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট পাবলিক সবগুলো বিশ্ববিদ্যালয় একটা নেটওয়ার্কে আওতায় আনা হচ্ছে। অলরেডি আমরা জানি 24-25টি ইউনিভার্সিটি কিন্তু একই নেটওয়ার্কের আন্ডারে, প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা ল্যাব করা হয়েছে ভিডিও কনফারেন্সিং হাই প্রযুক্তি দিয়ে। তো এটাও করা হচ্ছে যে এটা যখন বিশ্ববিদ্যালয়ে যদি একটা ইউনিভার্সিটি আরেকটা ইউনিভার্সিটি কিভাবে তাদের ক্লাসগুলো, একজন টিচারের ক্লাস আরেকজন টিচার অন্য ইউনিভার্সিটি কিভাবে শেয়ার করবে, এবং ওই ক্ষেত্রেও কিন্তু ব্রডব্যান্ড যে কানেকশন গুলি, যেগুলো ইন্টারনেট স্পিড গুলো কিন্তু ছাত্রছাত্রীর মধ্যে দিয়েও কিন্তু আমরা সহজে অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে পারি। জি, অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আমি এবার জলিল স্যারের কাছে আমি একটু জানতে চাইবো স্যার, বর্তমান শিক্ষা ব্যবস্থার কোন কোন দিকগুলো দুর্বল বলে আপনি মনে করতেছেন, কিভাবে আমরা এটার উত্তরণ ঘটাতে পারবো, একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিক্ষার রাজনৈতিক এবং অর্থনৈতিক দিকগুলো, এবং আমরা যে ওয়াদাগুলো আমরা করেছিলাম দেশ সংগঠন, মানে যে ওয়াদা করে আমরা দেশের সংগঠন করেছি বা দেশ গঠন করেছি, এক্ষেত্রে বর্তমান শিক্ষা ব্যবস্থার এবং ভূমিকা এবং কেমন বলে আপনি মনে করেন স্যার, শিক্ষা রাজনৈতিক এবং অর্থনৈতিক দিকটা স্যার? হ্যাঁ, আমি শিক্ষা ব্যবস্থার যে দিকগুলো দুর্বল সেটা সম্পর্কে একটু বলছি। করোনা ভাইরাসের আগে দুর্বলতা এবং করোনা ভাইরাস চলমান অবস্থায় দুর্বলতায় দুই দিকটাই আমি বলবো। প্রথমত হচ্ছে যে আমাদের তো অবকাঠামোটা একটু দুর্বল, অস্বীকার করার জন্য নাই। আর হচ্ছে যে আমাদের শিক্ষকদের যে প্রশিক্ষণ, শিক্ষকদের ফার্দার এডুকেশন, এটা খুব জরুরি। কারণ এটা যদি না হয় শিক্ষকরা খুব ভালো ডেলিভারি ছাত্রদের করতে পারবে না। আরেকটি ব্যাপার হচ্ছে যে শিক্ষকরা যে বইপত্রগুলো পড়াশোনা করে শিক্ষক হয়েছেন বা যে বইপত্রগুলো ছাত্রদের পড়াতে হবে, সেই বইগুলো আন্তর্জাতিক মানের প্রকিউর করে দিতে হবে। আমাদের লাইব্রেরি উইক, আমাদের লাইব্রেরিতে যদিও ওয়েবসাইটে আজকাল অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বই কিন্তু খুব জরুরি, এসেনশিয়াল। বই ছাড়া শিক্ষকের পক্ষে রেফারেন্স দেওয়া সম্ভব নয়। এই দিকটা একটু আমাদের দুর্বলতা আছে। আর অবকাঠামোগত দিক থেকে আমাদের হোস্টেল বা হল অথবা ক্লাসরুম, শ্রেণীকক্ষ এগুলো তো আছেই, তবে এগুলো চাইলে পরে আমরা কম্প্রোমাইজ করতে পারি, আমরা মাল্টিপল টাইমে ক্লাস নিতে পারি চাইলে পরে। সেটা অবশ্য একটা জিলের ব্যাপার। সেই জিলটাই কিন্তু আমাদের সংবিধানে, প্রথম সংবিধানে আমরা দেখতে পাই যে আমরা জনগণের জন্য সেবাকে প্রসারিত করব। এটা কিন্তু শিক্ষকদের দায়িত্ব, তারা কিন্তু কম্প্রোমাইজ করা লাগবে তাদের সুযোগ সুবিধার সাথে। এটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, যদিও আমি একজন নিজেও শিক্ষক ইউনিভার্সিটির। আমরা কিন্তু শিক্ষার সুযোগ সুবিধা আমাদের দিক থেকে, শিক্ষকদের থেকে প্রসারিত করতে হবে। যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 2-3বারও ক্লাস নিয়েছি চলমান এই যে প্যান্ডেমিকের আগে। আমরা কিন্তু ফার্দার স্পেস নিয়ে নাই, যে স্পেসটা আছে তার মধ্যেই কিন্তু আমরা 2-3বার করে ক্লাস করিয়েছি, যাতে করে একটা স্পেসেই বারবার ব্যবহার করে আমি অর্থটাকে সংকুলন করতে পারি। আর আধুনিক সায়েন্টিফিক ইকুইপমেন্ট, কানেক্টিভিটি এবং সারা দেশে রিসার্চ স্টেশন করা। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আজকে টেকনাফে একটা রিসার্চ স্টেশন থাকতো, ICDDRBর মতো, যে আপনার যে কমিউনিকেবল ডিজিজ রিসার্চ করতে পারে, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট যদি থাকতো,
সেটা যদি সে ম্যানেজ করতে পারতো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি থাকতো, তাহলে কিন্তু আপনার তারা কিন্তু এই জায়গাতে কাজ করতে পারতো। কিন্তু আমরা সেরকম ভাবে রিসার্চ স্টেশন জুটের জন্য করতে পারি নাই, কমিউনিকেবল ডিজিজের জন্য করতে পারি নাই, এবং ধরেন অন্যান্য বিষয় যেগুলো আমার পরবর্তী আলোচনা আসতেছে আমরা কিন্তু করতে পারি না। এছাড়াও পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়ের সাথে বা প্রাইভেট টু পাবলিক অর প্রাইভেট টু পাবলিক অর পাবলিক টু পাবলিক অর প্রাইভেট টু প্রাইভেট, এই 3 ক্যাটাগরির মডেলে কিন্তু আমাদের দেশে পার্টনারশিপ হয় না ইউনিভার্সিটিগুলোর মধ্যে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি জয়েন্ট ভেঞ্চারিং হইতো রিসার্চের ক্ষেত্রে, হওয়ার যদি মানসিকতা এবং সম্ভাবনা থাকতো, তাহলে এটা অনেক উপকারী হতো। আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টাকা খরচ করে চিটাগং এ রিসার্চ স্টেশন করার দরকার পড়তো না। আমি ওই সুযোগ সুবিধাটা আমরা চিটাগং বিশ্ববিদ্যালয়কে পেতাম। আমি এখানে একটা কথা বলে রাখি, মিলিটারি ডিপার্টমেন্টের একটা ইনস্টিটিউট MIST, তার ফাউন্ডেশনের সাথে আমি রিলেটেড ছিলাম, আমি ফাউন্ডার ফ্যাকাল্টি। আমি তাদের 2টো সাবজেক্ট পড়াতাম, MIS এবং সিস্টেম ডিজাইন। আমরা ফিজিক্সের ল্যাব ওয়ার্ক করাতে পারছিলাম না মিলিটারি অফিসারদেরকে, যেহেতু আমরা ফিজিক্সের ল্যাব করতে পারি না। তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজাদ চৌধুরী স্যারকে রিকোয়েস্ট করলাম যে আপনার ফিজিক্স ডিপার্টমেন্টের ল্যাবটা বিকালে মিলিটারি অফিসারেরা ছাত্ররা এসে ইউজ করবে, আপনি যদি দয়া করে আমাদের একটু অনুমতি দেন। উনি তৎক্ষণাৎ অনুমতি দিয়েছেন। উনি বলছে কোনো টাকাও লাগবে না, কারণ যে সময়টায় তারা আসবে ওই সময়টাতে শুধু আমার বিদ্যুতের কিছু খরচ হইতে পারে, কিন্তু আমার তো জিনিসটা পড়েই থাকবে, অবশ্যই তোমরা ব্যবহার করো। আমরা কিন্তু এইভাবেও কিন্তু পার্টনারশিপ করে আমাদের যে অসুবিধাগুলো আছে, দুর্বলতাগুলো আছে, এগুলো কিন্তু অনেকাংশেই কিন্তু আমরা ওভারকাম করতে পারি। আসেন আমি একটু রেজাউল সাহেবের জবাবের সাথে একটু যোগ করতে চাই, যেহেতু খুব রেলিভেন্ট বিষয়টা। সেটা হচ্ছে যে চলমান যে অনলাইন সেশন নেওয়ার ব্যাপারে যে বাধাটা, এই বাধাটা যখন আমার কাছে আসে আমার 2টো কথা মনে হয়। একটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ সাহেবের সময় তারা 2 ভাই ইংরেজি শিক্ষার ব্যাপারে কিন্তু তারা বলছিল ইংরেজি তোমাদের শিখে ফেলতে হবে, কোনো উপায় নাই, লেট আস স্টার্ট। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু এটা শুরু করে, শুরু করতে হবে, যেটা শুরু করার সেটা পুরো করতে হবে। আমি আজ থেকে প্রায় 25 বছর আগে একটা MSc ইকুইভ্যালেন্ট ডিগ্রি করেছিলাম কম্পিউটার সায়েন্স। তখন আমার বন্ধু বান্ধবরা, শুভানুদ্দায়ীরা এবং আমার ছাত্রছাত্রীরা বলছে এবং স্টাফরা বলছে, স্যার আপনি কষ্ট করে এটা কেন করছেন, আপনার তো IT সাপোর্টের লোক আছে। আইলাম না, IT সাপোর্টের লোক আছে এটা বড় কথা না, এটা আমার শিখতে হবে, ল্যাঙ্গুয়েজ আমার শিখতে হবে, কারণ এই ভাষাটা না শিখলে আমি কিন্তু 20 বছর পরে উপজাতি হয়ে যাবো ওই দেশে, আমি কিন্তু তখন আর প্লেন ল্যান্ডের লোক থাকবো না। একজাক্টলি তাই, আপনি যদি IT লিটারেসি না থাকে আপনি উপজাতি এখন, কারণ আপনি কোনো কাজে সুযোগ পাবেন না। এখন আসেন যে অনলাইন ক্লাসের ব্যাপারে আমাদের UGCর একটা সেল আছে, যে সেল থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সাপোর্ট করছে, এবং আমরা ওয়েবসাইটকে লিঙ্ক করে কিন্তু আমরা অনলাইনে অনেকে আনঅফিসিয়ালি গিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় 9 তারিখ থেকে অফিসিয়ালি যাচ্ছে, আমাদের ডিপার্টমেন্ট অনেক আগে থেকে কাজ করছে, আর আমরা অনেক আগে থেকে ওয়েবিনার ইউজ করে কিন্তু কাজ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা ছাত্ররা রিসিভ করতে পারছে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। আমি দিচ্ছি এটা বড় কথা না, ও নিতে পারতেছে কিনা। আসেন চায়নার ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে থাকি। চায়নাতে একটা ইউনিভার্সিটি আছে, নাম হচ্ছে টেলিভিশন ইউনিভার্সিটি, যেটা আমাদের দেশে ওপেন ইউনিভার্সিটি একসময় ফলো করেছিল, সেটা এখন ওই প্রোগ্রামটা আর করে না। আমাদের অনেকগুলো চ্যানেল এবং আমাদের সরকারি টেলিভিশন নেটওয়ার্ক আছে যার ফ্রিকোয়েন্সি অনেক বেশি। আমরা কিন্তু চাইলে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলোকে বাদ দিয়ে আমরা কিন্তু সময় নিয়ে টেলিমেডিসিন এবং ইউনিভার্সিটি ক্লাস বা স্কুল কলেজের ক্লাসগুলো এই চ্যানেল বা টেলিভিশন নেটওয়ার্কের ইউজ করে আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে ছাত্রছাত্রীদেরকে রাত বিরাত আমরা ক্লাস নিয়ে কিন্তু এটা কভার করে দিতে পারি। এটার জন্য বাড়তি কোনো পয়সার প্রয়োজন নাই, শুধু প্রয়োজন হচ্ছে মানসিকতাটা। তাহলে টেলিভিশন ইউনিভার্সিটি কনসেপ্টটা আনতে পারি আমরা, যদি অনলাইন পুরোপুরি কাজ না করে। 2 নম্বর হচ্ছে অনলাইন পুরোপুরি কাজ করবে, আমরা এই বাজেটে মোবাইল কোম্পানিকে, মোবাইল ডিপার্টমেন্টকে এবং মোবাইল বিলিং এর ক্ষেত্রে অনেক ছাড় দিয়েছি। আমরা তো শর্ত জুড়ে দিই না কেন, যে যেসব মোবাইল কোম্পানিকে আমরা ছাড় দিলাম তারা আমাদের প্রত্যেকটা ছাত্রকে একটা করে স্মার্টফোন দিবে, বা একটা করে স্মার্টফোন তারা গিফট করবে অথবা দিবে, বা অথবা অল্প অল্প কিছু আর্থিক পয়সার বিনিময়ে একটা সেট তাকে দিবে। অথবা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যারা এত কাজ করছে, জেনারেল ইন্স্যুরেন্স করছে, তারা কিন্তু চাইলে ছাত্রদেরকে ইন্স্যুরেন্স কন্ট্যাক্টে লিঙ্ক করে একটা পলিসি ওপেন করে একটা মোবাইল দিতে পারে, কারণ মোবাইল দিয়ে কিন্তু আউটসোর্সিং করে কিছু ইনকাম করা যায়। কত হলে ভাবতে হবে ব্যাপারটা। এছাড়াও আরো কিছু ব্যাপার আছে, যেহেতু আমি ওই সাবজেক্ট গুলো পড়াশোনা করেছি সেটা আমি বলতে হচ্ছে। আমি মেট্রোলজি ডিপার্টমেন্টের টিচার, আমি মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টকে আমি পড়াই প্রজেক্ট ম্যানেজমেন্ট। কিছু বিষয় আমার অভিজ্ঞতা আছে, যেমন ধরেন GIS সিস্টেম, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, কমিউনিটি রেডিও লিঙ্ক, এগুলোকে ইউজ করে কিন্তু আমি চাইলে পরে আমার অনলাইন ক্লাস থেকে ভিন্নভাবেও কিন্তু ছাত্রছাত্রীদের দরজায় কিন্তু আমি নিয়ে যেতে পারি। যেমন রিমোট একটি এলাকা সন্দ্বীপ,
অথবা রাঙ্গামাটি, যেটা একটা রিমোট এলাকা, ফ্রিকোয়েন্সি কম, মোবাইল কানেক্টিভিটি পাওয়া যাচ্ছে না, সেখানে কিন্তু কমিউনিটি রেডিও লিঙ্ক করে, ঢাকায় রেডিও থেকে আমি কমিউনিটি লিঙ্কে রেডিও করে কিন্তু আমি ওখানে ছাত্রছাত্রীদেরকে আমার ক্লাস কিন্তু শুনাতে পারি। শুধু যে অনলাইন হবে, কম্পিউটার বেসড, ফেসবুক বেসড অথবা ইন্টারনেট বেসড হবে, নট দ্যাট, আমি অন্য মডেলেও কিন্তু যেতে পারি ছাত্রছাত্রীদেরকে ক্লাসগুলো শোনানোর জন্য। এটা ভাবা খুব জরুরি। এবং সরকারি পর্যায়ে এই ব্যাপারটা, রাজু আপনারা তো রাজনীতির সাথে জড়িত আছেন, আপনারা কথা বলবেন, আমরা তো কথা বলছি, আপনারা কথা বলবেন, তাহলে হবে কি অবশ্যই স্যার। এই বিষয়গুলো কিন্তু আসবে। আরেকটি ব্যাপার হচ্ছে, দুটো প্রশ্ন আসছে, আমি একটু অ্যাড্রেস করবো। দুজন ছাত্র করেছে যে করোনাকালীন সময়ে তাদের শিক্ষার কাজটা তারা কিভাবে চালাবে। ইয়েস, ধরে নিলাম আপনি বইপত্র নিয়ে বাড়িতে যেতে পারেন নাই, আপনার যদি একটা মোবাইল থাকে, স্মার্টফোন, মেহরবানি করে নিজের না থাকুক, পাড়ার কোনো টং দোকানেও যদি থাকে বা অন্য কোনো বড় ভাইয়ের বা কোনো পরিবারে যদি থাকে, আপনার সহযোগিতা নিয়ে আপনি ওই স্মার্টফোন ব্যবহার করে আপনি অনলাইনে কতগুলো ট্রেনিং করায় নানা প্রতিষ্ঠান, ব্রিটিশ কাউন্সিল, আপনি ওয়েবসাইটে যান, ডাউনলোড করেন, আপনি একটু পড়েন, থিওরিটিক্যালি আপনি একটু পড়েন, পড়ে নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করেন। আর আজকাল অনেক ওয়েবিনার হয়, এগুলোকে যোগ দেন, যোগ দিয়ে আপনি শুনতে চেষ্টা করেন, কিছু কিছু ট্রেনিং হচ্ছে। যেমন আমি নিজেই আমার গ্রামের ছেলেদের, মানে আমার কাজিনদের ছেলেদের আমি ট্রেনিং করাচ্ছি অনলাইনে, যেমন ক্যারিয়ার প্ল্যানিং ট্রেনিংটা শেষ করলাম, আগামী 2-3 দিন পরে আমি আপনার ইন্টারভিউ টেকনিক মেথডের উপরে ট্রেনিং করাবো এবং সেলফ এমপ্লয়মেন্টের ব্যাপারে ট্রেনিং করবো। ইয়েস, এরকম প্রচুর ট্রেনিং দেশে শুরু হয়েছে, আপনারা লিঙ্ক করবেন। 2 নম্বর হচ্ছে ওনাদের একটা দাবি, একটা কোশ্চেন আসছে যে করোনাকালীন সময় আমাদের থাকার ব্যাপারে মেসে বা কোনো হোটেলে বা কোনো হোস্টেলে, এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে। বিশ্ববিদ্যালয় কোনো আর্থিক সহযোগিতা করতে পারবে না, সরকারি বিশ্ববিদ্যালয়ে এটার জন্য বাজেট নাই। আমি রাস্তা বলে দিচ্ছি, এটাতে আসতে হবে। আপনারা নিজেরা ভালো ভালো পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করেন, যে আমাদেরকে একটু থাকার জায়গা দিবেন, 1 নম্বর। আর সিভিল সোসাইটি, এনজিওরা, লোকাল এনজিও, কোঅপারেটিভ, লোকাল সিভিল সোসাইটি, আপনারা ক্যাম্পেইন করবেন ছাত্রদেরকে অ্যাকোমোডেশন করার জন্য। আমি তো চাই নিজেও একজন ছাত্রকে আমার বাসায় রাখবো, সে থেকে খাওয়া দাওয়া করবে আমার সাথে, সে পড়াশোনা করবে। এই চ্যারিটিটুকু এই মুহূর্তে করা লাগবে। সবকিছু সরকার টাকা পয়সা দিয়ে পারবে না, সরকারকে অযথা বার্ডেন দেওয়ার কোনো মানে নাই, এটা সরকারের ক্যাপাসিটির বাইরে, এটা জোর করে কিন্তু হবে না, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কিন্তু করতে হবে। এবং এই যে সিভিল সোসাইটি, স্টুডেন্ট অর্গানাইজেশন, তারা কিন্তু চাইলে করে কমিউনিটিতে ডায়লগ, অ্যাডভোকেসি করে এরকম বিষয় কিন্তু রাজি করাতে পারে। আমি আমার গ্রামের স্কুলে একটা উদাহরণ দিই। 1972-3-4 এর দিকে চৌদ্দগ্রাম হাই স্কুলটা একটা সেন্টার ছিল ম্যাট্রিক পরীক্ষার। পুরো চৌদ্দগ্রাম থেকে, ইভেন অন্যান্য জায়গা থেকে তারা সেন্টার চেঞ্জ করে কুমিল্লা, চৌদ্দগ্রামে পরীক্ষা দিতে, এদের থাকার জায়গার অনেক অভাব ছিল। স্কুল হেডমাস্টার হানিফ সাহেব, না বলে আমি পারছি না, বাতিচা স্কুলের, উনি কিন্তু গ্রামে গ্রামে ক্যাম্পেইন করে, অ্যাডভোকেসি করে প্রত্যেকের কাচারি করে 1জন কি 2জন করে রাখছে। ছাত্রদের বলছে তোরা রান্না করে খাবে, কিন্তু আসলে তাদের রান্না করতে হয় নাই, ওই পরিবারের লোকেরাই তাদেরকে দুপুরের খাবার বা রাতের খাবার দিয়েছে। আমরা আসি না কেন এরকম একটি ব্যবস্থায়, ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে আসতে পারি না কেন? আমি তো জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেকগুলো উন্নত গ্রাম আছে, অনেক নামকরা গ্রাম আছে, জোবরা গ্রাম, যেটাতে আমি অনেকবার ভিজিট করেছি। ওইসব গ্রামে আমরা যাইতে পারি, শিক্ষকরা যেতে পারে। শিক্ষক যদি কথা বলে সেখানে কোনো গার্জিয়ান ফিরবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। শিক্ষকের মর্যাদা সমাজে অনেক উপরে। শিক্ষক যখন একটা কিছু চাইবে, একটা কথা বলবে, তবে শিক্ষকদের ওই ক্ষেত্রে একটু মনিটরিং করতে হবে যে ছেলেরা রাইট ট্রেকে আছে কিনা, কোনো ঝামেলা করছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো কিন্তু দেখাশোনা করতে হবে। তো এই জবাবটা দিলাম। তো শিক্ষার যে রাজনৈতিক অর্থনীতি, এটা একটু বলে রাখি খুব সিম্পলি, আপনার সময় কম, অনেক সময় হয়ে গেছে, টাইম লিমিটও একটু আছে। আমাদের দেশে যে বাজেট হয়, বাজেটটা হচ্ছে মূলত শিক্ষার ফাইন্যান্সের মূল সোর্স। এই বাজেটে আমাদের অ্যালোকেশন থাকে খুব কম, এবং সেই অ্যালোকেশনে প্রাইমারি হাই স্কুলে যে অ্যালোকেশন থাকে তার অনেক কম থাকে বিশ্ববিদ্যালয় সেক্টরে, বিশেষ করে গবেষণা ওরিয়েন্টেড লেখাপড়াতে তো আরো অনেক কম। সো রাজনীতিটা দেখা যায় যে কতগুলো সেক্টরে টাকা চলে যায়, যেমন মিলিটারি ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট অনেক টাকা পয়সা এনজয় করে, কিন্তু তারা অত টাকা খরচও করতে পারে না। আবার আমাদের শিক্ষা ক্ষেত্রের জন্য যে টাকাটা বাজেট থাকে, সেই টাকাটা পুরোপুরি কিন্তু শিক্ষা ক্ষেত্রে খরচও দেয়, খরচ না হলে এটা অন্য কোনো সেক্টরে ডাইভার্ট করছে, এটা যেন না হয়। আমি চাই, আমরা চাইবো যে আমাদের জন্য যেটা বাজেট করেছেন সেই বাজেটটা পুরোপুরি আমাদের এখানে আপনারা আমাদের সেক্টরে ব্যবহার করবেন, এবং সেটা অবশ্যই কতগুলো খাতকে চিহ্নিত করে। তাহলে রাজনৈতিক অর্থনীতির ক্ষেত্রে এই ব্যাপারটা খুব জরুরি। যেমন আমি বলতে পারি, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের পরে প্রাইভেট সেক্টর এডুকেশনের জন্য সবচেয়ে বেশি খরচ করা হয়েছে রাষ্ট্রের, এখনো হচ্ছে, দেন দি পাবলিক সেক্টর। আমি বলবো তুলনামূলক ভাবে, তার কারণ যদি অ্যালোকেশনে না থাকে তাহলে এত প্রাইভেট স্কুল, ইংলিশ স্কুল, এত প্রাইভেট ইউনিভার্সিটি, এগুলো কিভাবে হয়?
এগুলা এই ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট তো সরকার দিচ্ছে, বিদ্যুৎ সরকার দিচ্ছে, তো বিদ্যুৎ আমাকেও দিচ্ছে, বিদ্যুৎ তাদেরকেও দিচ্ছে, কিন্তু আমাকে যে রেটে বিদ্যুৎ চার্জ করে সরকার, সেই রেটে কি বিদ্যুৎ প্রাইভেট ইউনিভার্সিটিতে চার্জ করে? সেটা করে না। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির বেতন তো হাই, ফিস তো হাই, সেখানে কম্প্রোমাইজ করা হচ্ছে না কেন? তাহলে এই বিষয়গুলো যদি আমরা রেশনালি যদি আমরা স্টাডি করি, স্ক্যানিং করি এবং বিবেচনা নিই, তাহলে দেখা যাবে যে রাজনৈতিক অর্থনীতির যে পাবলিক মোটিভটা, মানে জনগণের গণবান্ধব বা জনবান্ধব বা লোকবান্ধব যে শিক্ষা কার্যক্রম, সেটা অনেক প্রসারিত হবে। সো বাজেটের ডাইভার্সনটা টু পাবলিক আসবে, নট টু প্রাইভেট। প্রাইভেট থাকবে, অবশ্যই থাকবে, এটা যুগের দাবি, আমি না থাকবে এটা বলবো না, বাট ইট শুড বি চেকড এন্ড গভর্ন ফ্রম দি টপ ভেরি কেয়ারফুলি। অনেক কিছু করতে দেওয়া যাবে না। আমি কখনোই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে সরকারি বিশ্ববিদ্যালয়কে তুলনা করি না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টোটাল বাজেট, তার টোটাল বাজেটের 2% নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বাজেটটা। আমার কলাভবনে যত মিসিলেনিয়াস লোক চাকরি করে, তার বোধ 1000 ভাগের 1 ভাগ মিসিলেনিয়াস স্টাফ নর্থ সাউথে কাজ করে। সো আমার বার্ডেন আর নর্থ সাউথের বার্ডেন কিন্তু সেম না। আমার বার্ডেন কিন্তু অনেক হিস্টোরিক্যালি, কারণ এই বিশ্ববিদ্যালয় ব্রিটিশ আমল থেকে, তার অনেক লিগেসি আছে, তার অনেক দায়বদ্ধতা আছে, তার অনেক খরচ তাকে করতে হয়, এগুলো কিন্তু বুঝতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা যদি আসি, একটা পাহাড়ের মধ্যে তখন করা হয়েছে, ভয়াবহ একটা ব্যাপার, চমৎকার একটা সিনিক বিউটির একটা প্লেস, সেখানের বাজেটের সাথে একটা চট্টগ্রাম ইউনিভার্সিটির বাজেটকে কম্পেয়ার করা যাবে না। তবে একটা কথা একজন ছাত্র লিখেছে যে আমাদের শিক্ষকরা, মানে পাবলিক সেক্টরের শিক্ষকরা বইপত্র লিখে না কেন, গবেষণা কেন করে না? ইয়েস, এটা আমি এগ্রি করবো। 73 সালের অর্ডিন্যান্সের পরে, 1973 সালের অটোনমি অর্ডিন্যান্সের পরে শিক্ষকদের মেধাভিত্তিক কর্ম কমে গেছে, কারণ শিক্ষকরা প্রাইভেট কাজ করতে পারে, কনসালটেন্সি করতে পারে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারে। এটা 1973 সালের আগে সম্ভব ছিল না, পাকিস্তানে হলে পড়াতে পারতো না। কিন্তু প্রশ্ন হচ্ছে আইন পরিবর্তন হবে, অটোনমি লাগবে, আমি তো স্বীকার করি, কিন্তু তার সাথে আবার সেলফ রেগুলেশনের একটা ব্যাপার থাকবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে যে আপনি একটা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টের বেশি একটা সেমিস্টার আপনি পড়াতে পারবেন না। এইভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যদি করে, তাইলে তখন শিক্ষকরা অন্য আয়ের জন্য বইপত্র লিখবে, বইপত্র অনুবাদ করবে, গবেষণা করবে, এগুলো করবে। তো সেটার একটা ট্রেন্ড হয়তো ডেভেলপ করবে আশা করছি। এখন প্রচুর গবেষণা হয়, যে ছাত্রটি প্রশ্ন করছে সে হয়তো জানে না, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর আমার মনে হয় যে 300 থেকে 400 আর্টিকেলই বের হয়, রিসার্চ আর্টিকেল, খুব উন্নত মানের। সেটা হয়তো এই ছাত্রটা পড়ে না, জানে না, অসুবিধা নেই, তার প্রশ্নটা সুন্দর, ওদের অবজারভেশনটা অনেক পরিষ্কার, তারা পড়তে চায়। তো তাদেরকে সময়টা আমরা দিব, রেশনালি দিব, আমরা ওদের ব্যাপারে কোনো কৃপণতা বা কম্প্রোমাইজ করবো না। আচ্ছা, এই গেল আমার টোটাল কথা। তবে শিক্ষকদের অনেক যত্নবান হইতে হবে, তাদের ভালো ট্রেনিং লাগবে, ডেমনস্ট্রেশন লাগবে ফর ক্লাস টিচিং অর অনলাইন টিচিং, দুটোর জন্যই তাদের ট্রেনিং লাগবে। অনলাইন টিচিংটা আমরা তো চলে গিয়েছি বা চলে যাব, কিন্তু আমাদের এই মুহূর্তে অনলাইন টিচিং এর উপরও ট্রেনিং টেস্ট টিচারদের জন্য শুরু করতে হবে, সেটা অনলাইনে হবে। সেটা হয়তো ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো স্মার্ট টিচার ওনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেই মানে ডেমনস্ট্রেশন, মোটিভেশন, লিডিং অথবা টিম ওয়াইজ কিভাবে কাজ করা যায়, অথবা কিভাবে ফ্যাসিলিটেশন করা যায়, লেসন প্ল্যান কিভাবে করা যায়, এগুলো ট্রেনিং দিতে পারে অল্প খরচে, এবং সেটা হয়তো সে একটা অ্যাপ্রিসিয়েশন পাবে। এটার জন্য কোনো সম্মানী না পালেও সেই বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্রিসিয়েশন পেতে পারে, সেই ব্যবস্থা থাকতে পারে, থাকলে একটা টিচার মোটিভেটেড হবে। আমরা হয়তো আশা করি এগুলো ঢাকায় শুরু করবো, উই আর থিঙ্কিং, আমরা কাজও করছি, যাতে করে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, যাতে আমাদেরকে কারো কাছে ধার করতে না হয়, হাত পাততে না হয়। বিদেশ নির্ভরতা আমাদের কমাতে হবে। বিদেশ আমি অনেকবার গেছি, বিদেশ আমাকে কিন্তু খুব বেশি আকর্ষণ করে নাই। আমাকে বিদেশি শিক্ষকরাই বলছে তুমি দেশে ফিরে যাও, তুমি দেশে ভালো করবা, দেশে তোমার কাজ করা উচিত। কারণ আমি যখনই বিদেশে কাজ করছি তখন আমি খুব কষ্ট পেতাম যে ভালো একটা বিষয় আমি ওখানে দিয়ে দিচ্ছি, এই ভালো বিষয়টা আমি ঢাকায় দিতে পারিনি। আমার তো ঢাকায় দেওয়া দরকার, আমার তো ব্যাংক ম্যানেজমেন্টে দেওয়া দরকার, বা আমার তো ডেভেলপমেন্ট স্টাডিজে দেওয়া দরকার। এটা তখন আমার মনে হতো। তখন আমাকে অনেক সিনিয়র টিচার বলছে যে তোমার মতো লোক কিন্তু দেশে ফিরে যাওয়া উচিত, তুমি দেশে কাজ করো। আর অত্যন্ত সুখের বিষয় যে আমি এই পর্যন্ত যত সিনিয়র টিচারের সাথে কাজ করেছি, এরা সবাই পাকিস্তান আমলে বিদেশ থেকে কিন্তু ফিরে আসছে বাংলাদেশে, তারা বাংলাদেশেই কাজ করেছে মৃত্যু পর্যন্ত। থ্যাংক ইউ, ধন্যবাদ। জি স্যার, জি স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন স্যার, আমি এটার সাথে অ্যাড করে আমি রেজাউল স্যারের কাছে আমি জানতে চাইবো স্যার। স্যার এই পরিস্থিতি তো হ্যাঁ আপনি দেখছেন স্যার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের উপর অতিরিক্ত ফি দাবি করতেছে।
এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনেক হেয়ালিপনা করতেছে। আপনি এটাকে স্যার কিভাবে দেখবেন স্যার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই অতিরিক্ত ফি দাবির করার পিছনে? রেজাউল স্যারের কাছে আমি জানতে চাইবো স্যার। হ্যাঁ, এখন আমরা বর্তমানে প্রেক্ষাপটে যে অলরেডি আমরা জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এখন অনলাইনে ক্লাস নিচ্ছে, এবং অনলাইনে ক্লাস নিলেও তারা ওই আগের ফিটাই ধরে রেখেছে। অলরেডি ইউজিসি থেকে বিভিন্ন পর্যায়ে আমরা যত জানি এখানে একটি খুব একটি ভালো টিম কিন্তু রয়েছে। আমরা জানি যে চেয়ারম্যান এবং বিভিন্ন যারা কমিশনার রয়েছেন, সব মেম্বাররা রয়েছেন বর্তমান, তাদের মধ্যে অনেক ডাইনামিক লোক রয়েছেন। একজন রয়েছেন আমাদের ডক্টর সাজ্জাদ স্যার, চট্টগ্রামেরই, উনি কম্পিউটার সায়েন্সের একজন মানুষ। তো আমরা জানি সবাই মিলে কিন্তু তারা কিন্তু অলরেডি আমরা জানি যে জায়গায় অভিযোগ পাচ্ছে সেটার ভিত্তিতে তারা কিন্তু অলরেডি এই অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা অলরেডি এনকোয়ারি করছে। কিন্তু এগুলো হচ্ছে পার্টিকুলার ইয়ে থেকে কিন্তু এনকোয়ারি গুলো যেতে হবে, অভিযোগগুলো গেলেই কিন্তু তারা তখন সাথে সাথে কিন্তু এগুলোর ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। সেটি আমার কথা হচ্ছে যে যে বিশ্ববিদ্যালয় যদি এই ধরনের কোনো পদক্ষেপ নিয়ে থাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমার কথা হচ্ছে তারা ছাত্রছাত্রী বা অভিভাবকরা ডাইরেক্টলি তার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা শিক্ষা মন্ত্রণালয় অথবা ইউজিসির মাধ্যমে অভিযোগ দিলে তখন সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা তখন এদিকে যাচাই বাছাই করতে পারে। তা আমার মনে হয় এই দিকটি আরো একটু ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে আরো একটু এই ব্যাপারে আরেকটু সজাগ দৃষ্টি রাখার জন্য আমি নিজে অনুরোধ করছি, যাতে এই করোনাকালীন সময়ে যারা এখানে শুধু আমরা জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আপনারা জানবেন যে শুধু বড় লোকের ছেলেমেয়েরাই পড়ে না, এমনও ছাত্রছাত্রী আছে আমরা জানি যে যদি ইভিনিং এ যে কোর্স গুলো চালু আছে, আমি নিজেও ক্লাস নিয়েছি পার্ট টাইম অনেকগুলো বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, দেখবেন যে অনেকে তারা চাকরির টিউশনের টাকা দিয়ে কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আপনার মনে হবে শুধু কি অনেক সক্ষম পরিবারের ছাত্রছাত্রীরা পড়ছে তা নয়, অনেক যারা নিজেদের টাকা দিয়ে নিজেদের কোচিং এবং চাকরির টাকা দিয়ে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ইভিনিং এর ছাত্রছাত্রীরা কিন্তু তারা তাদের পড়ালেখাগুলি কন্টিনিউ রাখছে। সেক্ষেত্রে ওই দিকটাও নজরের ব্যাপার রয়েছে। কিন্তু শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয় বললেই যে সকল সক্ষম বা পরিবার ছাত্রছাত্রীরা পড়ছে তা না, যারা পাবলিকে চান্স পাচ্ছে না ভালো বিশ্ববিদ্যালয়ে, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট গুলি পড়ার চেষ্টা করছে। তো আমার কথা হচ্ছে এই দিকে একটু সজাগ রাখতে হবে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়, এই যে অভিযোগগুলো হচ্ছে যে অতিরিক্ত ফি আদায় করছে সেটার ব্যাপারে। ধন্যবাদ স্যার। আরেকটা প্রশ্ন আপনার কাছে স্যার, করোনা ভাইরাসের বিষয়ে সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের কোনো নির্দেশনা আপনি দিবেন কিনা যদি একটু বলতেন স্যার আমাদের। হ্যাঁ, আমার কথা হচ্ছে শিক্ষার্থীদের করোনাকালীন এই যে আমি দেখেছি, আমার এক রিলেটিভ আজকে আমার সম্পর্কে দেয়, উনি প্রায় 3 মাস যাবত ঘর থেকে বের হয়নি। উনি 3 মাস পরে কিন্তু উনি ঘর থেকে বের হয়েছে নিজে ভাড়াটিয়া বাড়ির মেশিনের কাজ করার জন্য, এবং খুবই মর্মান্তিক যে উনি 8 দিনের মাথায় কিন্তু মৃত্যুবরণ করেছেন। তা আমাদের শিক্ষার্থীদের আমি বলবো যে যেখানে আছে সেখানে বিশেষ করে সরকারি যে আদেশগুলি, এই আদেশগুলি মেনে চলা, করোনাকালীন সময় সরকারি আদেশগুলি মেনে চলা, কিভাবে আমরা বিশেষ করে বাইরে বের হলে বিশেষ করে মাস্ক এবং হাতে গ্লাভস এই বা চোখে যে কিছু চশমা রয়েছে এগুলো পরা, এবং খুব স্ট্রিক্টলি আমাকে মাস্কটা পরা জানতে হবে। আপনারা জানেন যে মাস্কের ভিতর দিয়েও যদি আপনার বায়ু যদি আপনি নেন, সেই মাস্ক কিন্তু আপনি ইনফেক্টেড হবেন। সেই জন্য আমি বলবো, কারণ আপনি বাইরে গিয়ে দেখবেন না কে করোনা রোগী না, আপনার কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য মাস্কটা পরার প্রতিও কিন্তু তাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমি যখন বাইরে থেকে যখন ঘরে আসবো, অবশ্যই আমি যে পরিধান আমি কাপড়গুলো পরেছি এগুলোর সাথে সাথে আমাকে ওয়াশ করে ফেলতে হবে। আমি নিজেই কিন্তু, এবং ঘরে ঢুকে আমি নিজে কিন্তু আমার নিজে বাথরুমটা সেরে ফেলতে হবে, যাতে আমার দ্বারা আমার পরিবারে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমি নিজে ইমিউনিটি শক্ত হয়ে আমি বেঁচে যাব, কিন্তু আমার পরিবারের জন্য আমার মা বাবা রয়েছে বয়স্ক, বা আমার অন্যদিকে আত্মীয় স্বজন রয়েছে, তারা কিন্তু ইনফেক্টেড হয়ে মারা যেতে পারে। সেদিক থেকে নজর রাখতে হবে। আমি তাদেরকে বলবো যে সরকারি নির্দেশগুলি সহজে মেনে চলা। জি, অনেক অনেক ধন্যবাদ আপনার স্যার এই সুন্দর পরামর্শের জন্য। আমি একেবারে সময় খুব শেষের দিকে চলে আসছে, আমি জলিল স্যারের কাছে ছোট্ট করে জানতে চাইবো স্যার, স্যার আপনি চৌদ্দগ্রামের শিক্ষা ব্যবস্থা নিয়ে সব সময় খোঁজ খবর রাখেন, বা আপনার অনেক আগ থেকে আমি যতটুকু জানি স্যার, চৌদ্দগ্রামের পূর্বের শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আপনি শেষ আমাদেরকে একটু কিছু বলতেন স্যার।
ধন্যবাদ রাজু, এটা একটা আমার খুব পছন্দের প্রশ্ন এবং খুব প্রাণের বিষয়, কারণ আমি তো 14 গ্রামের মাটি থেকেই তো এতটুকু আসছি। মাটির বিষয়ে তো আমি একটু কথা বলতে চাইবো। আচ্ছা, আমি পাকিস্তান আমলের শেষ দিকের কথা বলতে পারি, মানে যখন আমার একটু বুঝ জ্ঞান হয়। 14 গ্রাম স্কুল খুব সংস্কৃতি মনে ছিল, বাতাসা স্কুলও সংস্কৃতি মনে ছিল। কিন্তু একটা বিষয় এখানে বলে রাখি, স্কুল আছে এটা বড় কথা না, কমিউনিটির লোকেরা অনেক সচেতন ছিল শিক্ষার ব্যাপারে। আমি 14 গ্রাম বাজারে সন্ধ্যার সময়, মানে মাগরিবের নামাজের আগে থেকে কিন্তু ছাত্রছাত্রীরা যারা আসতো 14 গ্রাম বাজারে, ছাত্রীরা তো যেত না, ছাত্ররা তারা বাজার ত্যাগ করতো। কোনো দোকানদার যদি কোনো ছাত্রকে সন্ধ্যার পরেও বাজারে দেখতো, প্রশ্ন করতো, এই তুমি বাজারে কি করতেছো, তুমি বাড়ি যাও লেখাপড়া করো। সো কোন ছাত্র সন্ধ্যার পরে বাজারে থাকতে আমি দেখি নাই, এটা আমার চোখে পড়ে নাই। পড়াশোনার দিক থেকে স্কুলগুলো অনেক মোটিভেটেড ছিল, শিক্ষকদের গুণাবলীও ছিল অনেক সুন্দর, অনেক ভালো ভালো শিক্ষক ছিলেন সে আমলে, মানে জগৎ জোড়া। তো ওই শিক্ষার ক্ষেত্রে যেটা আমরা 14 গ্রামে দেখতে পাই, যেমন ধরেন আমি চান্দিশ করা একটা গ্রাম আছে, সেখানে মুকুল সেন নামে এক ভদ্রলোক ছিলেন, উনি সংস্কৃতি মনা ছিলেন। বশির স্যার ভালো স্কাউট টিচার ছিলেন, ফুটবল টিচার ছিলেন। তারপরে মুজিবুর রহমান সাহেব হেডমাস্টার ছিলেন 14 গ্রাম স্কুলের, আমাদের সম্পর্কে আত্মীয় হয়, উনি খুব সাকসেসফুল হেডমাস্টার ছিলেন। এবং আরো কিছু কিছু টিচার ছিলেন, হানিফ স্যার ছিলেন, তারপরে ধরেন আপনার শামসুল হক স্যার ছিলেন পাস্টার, উনিও খুব ভালো টিচার ছিলেন। শিক্ষক আমি ওনাকে শিক্ষক হিসেবে দেখেছি, পরে হেডমাস্টার হিসেবে দেখেছি। 14 গ্রামে শিক্ষার একটা ভালো পরিবেশ ছিল। এবং একটা কথা বলে রাখি, 14 গ্রাম খুব রিচ একটা ল্যান্ড। এটা বুদ্ধিস্টদের আমলে বা বৌদ্ধ আমলে 14 গ্রামে একটা বিশ্ববিদ্যালয় ছিল বুদ্ধিস্টদের, বিহার, সেটা নোয়াপাড়াতে। সেটা এখন অনেকটাই বিলুপ্ত প্রায়, সেটার অস্তিত্ব এখন ওইভাবে নাই। একটা শুধু মন্দির বা বিহারের বোধ হচ্ছে চিহ্ন আছে আর কি। সেখানে একটা বিশ্ববিদ্যালয় ছিল একসময়। ওই বিশ্ববিদ্যালয়ের লিঙ্ক ছিল মানে কোটবাড়ির শালবন বিহারের সাথে। শালবন বিহার বেসিক্যালি একটা ইউনিভার্সিটি, এগুলো বুদ্ধিস্টদের ইউনিভার্সিটির ধরন ধারণ। তাইলে তো ফার্টাইল, 14 গ্রামের মাটি শিক্ষার জন্য অনেক ফার্টাইল ছিল। পরবর্তীতে তো অনেক গুণী মানুষ 14 গ্রামে জন্মগ্রহণ করেছেন। প্রফেসর নাজমুল করিম সাহেব নাম বোধ শুনেছেন, সোশিয়োলজি ডিপার্টমেন্টের ফাউন্ডার চেয়ারম্যান, উনি পলিটিক্যাল ইকোনমি ডিপার্টমেন্টেরও চেয়ারম্যান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। উনি আমাদের ফাল্গুনকোড়া গ্রামারে আমাদের সম্পর্কে চাচা হন। ফজলুল হালিম চৌধুরী সাহেব, উনি সিদ্দিকা কবির, তারা তো আসছেন। এর মধ্যে অনেক শিক্ষকই আসছেন, মান্নান স্যার, আমাদের মান্নান স্যার 14 গ্রামের অনেক শিক্ষক আসছেন, সাদেকা হালিম উনি আসছেন, অনেকে আসছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 14 গ্রামের টোটাল টিচার হচ্ছে 22 জন, অনেক শক্তিশালী। কিন্তু আমরাও তো অ্যাসোসিয়েশন করি না, কিন্তু 14 গ্রামের 22 জন টিচার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লিভিং, এখনো লিভিং, নানা ক্যাটাগরির। তো এটা তো আমি একটা কথা বললাম, তো স্কুল কলেজ বিদেশে প্রচুর 14 গ্রামের শিক্ষার জন্য। এই 14 গ্রামে ফাল্গুনকোড়া গ্রামে একটা মিউজিয়াম ছিল সোশিয়োলজি ডিপার্টমেন্টের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফাল্গুনকোড়াতে যে রুরাল মিউজিয়াম ছিল সেখানে তারা পড়াশোনা করতো, কেস স্টাডি করতে আসতো, ফিল্ড সার্ভে করতে আসতো। এটা আমাদের বাড়িতেই ছিল, কারণ আমার চাচা আমার বাবাকে বলে একটা ইয়া করেছিলেন, রুরাল মিউজিয়াম করিয়েছিলেন, যেটা পরে ব্রাহ্মণবাড়িয়াতে চলে যায়। এবং সেই ব্রাহ্মণবাড়িয়াতে ওখানে প্রথম চাকরি নেন কিউরেটর হিসেবে ঢাকা ইউনিভার্সিটির পরবর্তীতে ভাইস চ্যান্সেলর আনোয়ারুল্লাহ চৌধুরী সাহেব, উনি সেই মিউজিয়ামের কিউরেটর ছিলেন ব্রাহ্মণবাড়িয়াতে, উনার প্রথম জব ঢাকা বিশ্ববিদ্যালয়। তো 14 গ্রামে ছাত্রছাত্রীদের, শিক্ষকদের পড়াশোনার যে একটা টান ছিল, ইভেন কমিউনিটি পিপলদের, এটা ভুলার মতো না। আমি যা দেখেছি পাকিস্তান আমলের শেষ দিকে এবং বাংলাদেশ আমলের প্রথম দিকে, যতদিন আমি গ্রামে ছিলাম, শিক্ষার একটা ভালো পরিবেশ কিন্তু ছিল, সেটা বজায় রাখাই দরকার। এটা একটা কমিউনিটি ওয়ার্ক। আপনার ছেলে, আমার ছেলে বা আমার ছোট ভাই, তাকে আমারও দেখার দায়িত্ব আছে। ইভেন দোকানদারেরা দেখতো, দোকানদারেরা কোনো ছাত্রকে 14 গ্রাম বাজারে সন্ধ্যার পর থাকতে দিত না। এটা এখনো, যদি বাচ্চু পাটোয়ারি সাহেব মারা গেছেন, ওনার একটা হোটেল ছিল মুসলিম হোটেল, আমি ওনার দোকানে চা খেতাম, গেলে আমাদেরকে আদর করে উনি চা খাওয়াতেন। ওনার দোকানে আমরা চা খেলেই উনি বলতো, তোমরা এখন বাড়ি চলে যাও, আর দেরি করে। কখনো চায়ের পয়সা নিত না। বাচ্চু পাটোয়ারি সাহেব ছাত্রদের থেকে কখনো চায়ের পয়সা নিতেন না, নাস্তার পয়সা নিতেন না। এটা 14 গ্রামের অনেক লোকই হয়তো জানে না, কিন্তু এটা আমরা বলবো, ছোটবেলা আমরা বাজারে গেলে উনি আমাদেরকে আদর করে অনেক চা নাস্তা করাতেন এবং বলতেন, 14 গ্রাম যে জন্য আসছো, কাজ শেষ, ইউ গো, তোমরা এখন বাড়ি চলে যাও। এরকম একটা সামাজিক নিয়ন্ত্রণ দরকার আমি মনে করি ছেলে পেলেদের, মানুষের জন্য। রাজনীতি করবে ছেলেরা, রাজনৈতিক সচেতন হবে, এটা খুবই স্বাভাবিক। তবে আমরা চাই যে এরকম একটা নিয়ন্ত্রণ সামাজিক ভাবেও থাকুক, কন্ট্রোল, যাতে করে ছেলেমেয়েরা সংযত এবং ডিসিপ্লিন হয়।
এটা শুধু চৌদ্দগ্রাম বাজার বলে কথা না, মিয়ার বাজার, বাতিসা, গুণবতী সব জায়গায় এটা দরকার, চিওড়া। তাইলে হবে কি, একটা সুন্দর সমাজ কিন্তু আমরা তৈরি করতে পারবো। ধন্যবাদ রাজু। স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার অনেক মতামত দিয়েছেন, অনেক সুন্দর কথা বলেছেন। আমরা স্যার অনেক উপকৃত হয়েছি। আশা করি অনেক শিক্ষার্থীরা আজকের এই প্রোগ্রাম দেখেছেন, তারাও আশা করি উপকৃত হয়েছেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু অনুরোধ করে রাখি রাজু, শিক্ষা সংক্রান্ত আমার এলাকার বা আমার এলাকার বাইরে কোনো সমস্যা নাই, যে কোনো বিশ্ববিদ্যালয়ের হোক, কোনো ছাত্রছাত্রীর কোনো সমস্যা থাকলে আমাকে যোগাযোগ করতে পারে। আপনি আমার মোবাইল নাম্বারটা ওয়েবে দিয়ে দেন, আমার ওইটা একটা হটলাইন। যে কোনো ব্যাপারে আমি সহযোগিতা করার চেষ্টা করব। হয়তো আমি আর্থিকভাবে ততটা পারবো না, বা কর্পোরেট অ্যাফেয়ার্স আমি চেষ্টা করব সহযোগিতা করা যায় কিনা, এটা আমি কথা দিয়ে রাখলাম। ছোট একটা যদি চৌদ্দগ্রামের কোন স্মৃতি কি আপনার মনে পড়ে কিনা, ছোট্ট যদি লাস্টে একটু বলতেন স্যার। চৌদ্দগ্রামের অনেক স্মৃতি, সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে চৌদ্দগ্রামের মুক্তিযুদ্ধ, যেটা নিয়ে আমি একটা বই লিখেছি, আমার ছোটবেলার স্মৃতি। চৌদ্দগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতিটা সেই 25শে মার্চের রাতের পর 26শে মার্চের সকাল থেকে, এই যে আমাদের যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটাকে এখন বিশ্ব রোড বলে, এটা দুই পাশে অনেক বড় বড় বট গাছ ছিল, শেরশাহের আমলে লাগানো। এই গাছগুলোকে কেটে, ঢাল কেটে, গাছ কেটে, করাত দিয়ে যে মানুষ ব্যারিকেড তৈরি করে, এবং মিয়ার বাজারে একটা যুদ্ধ হয় প্রথম কুমিল্লা ক্যান্টনমেন্টের সোলজারদের সাথে। এটা একটা বড় স্মৃতি আমাদের। এবং আমরা প্রচুর মানুষ ঢাকা থেকে, চিটং থেকে হেঁটে হেঁটে আসছিল, তাদেরকে আমরা ভলান্টিয়ারিং করে রাস্তায় তাদেরকে পানি খাওয়ানো, গোসল করানো, দিঘিতে সর্ষের তেল মেখে দেওয়া, মুড়ি চিরা খাওয়ানো, এই স্মৃতি আমি কখনো ভুলবো না। চৌদ্দগ্রামের মানুষ সবসময় কিন্তু চ্যালেঞ্জকে সাদরে গ্রহণ করেছে, এখনো বোধহয় করে, আমি মনে করব। তার কারণ চৌদ্দগ্রাম এবার এই প্যান্ডেমিক টাইমে, এই মহামারীর সময় চৌদ্দগ্রামের এত ফাউন্ডেশন, এত সোশ্যাল ওয়ার্ক অর্গানাইজেশন এবং সমিতি এত রিলিফ ওয়ার্ক করেছে, আমার মনে হয় না কোনো জেলার কোনো উপজেলায় এরকম কাজ হয়েছে বলে আমার মনে হয় না। এটা একটা অত্যন্ত শিক্ষণীয় ব্যাপার। আমি এটা আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যখন পড়ানোর সুযোগ পাবো, অবশ্যই তাদেরকে আমি কেস স্টাডি করার জন্য সেই স্বপ্ন পূরণেই পাঠাবো মনিরের কাছে, অথবা আর যারা আছে তাদের কাছে আমি পাঠাবো, যে ইউ গো দেয়ার, হাউ দে স্টার্টেড দেয়ার ওয়ার্ক। এটা একটা শিক্ষণীয়। চৌদ্দগ্রামের মাটি কিন্তু খুব 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 উর্বর এবং গরম মাটি, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল এবং প্রফেসর সালাউদ্দিন আহমেদ, যিনি নিখিল ভারতের রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন পূর্ববঙ্গের, সে প্রফেসর সালাউদ্দিন আহমেদ 1943-এর মনন্তরে। এটা সেই চৌদ্দগ্রাম, এটা আমাদের মনে রাখতে হবে যে এই চৌদ্দগ্রাম এটা একটা সূতিকাগার, এটা বিপ্লবের জন্য, আন্দোলনের জন্য, শিক্ষার জন্য এবং সমাজকর্মের জন্য কিন্তু সূতিকাগার। আমরা রঘুনন্দন পাহাড় হারিয়েছি, ত্রিপুরা স্টেটে পড়ে গেছে। মনে রাখতে হবে রঘুনন্দন পাহাড় হয়তো আমরা জিওগ্রাফিক্যালি হারিয়েছি, বাট ফিজিক্যালি উই আর অ্যাটাচড টু রঘুনন্দন পাহাড়। একটা কথা প্রচার আছে কিন্তু অনেক আগে থেকে, এটা পুরনো লোকেরা বলতে পারবে চৌদ্দগ্রামের, যে রঘুনন্দন পাহাড়ের ঢালের লোকেরা বাঘের সাথে পাল্লা লড়ে। আমাদের পরিচয় ছিল একসময় যে আমরা রঘুনন্দন পাহাড়ের ঢালের লোক, আমরা জিরাতিয়া প্রজা, আমরা কখনো কিন্তু কোনো অন্যায়ের সাথে কিন্তু কম্প্রোমাইজ করি নাই, অতীতে কখনোই করি নাই। ত্রিপুরার মহারানী আমাদের সাথে বেইমানি করেছেন, পাকিস্তান আমলে উনি আমাদের সাথে যোগ না দিয়া এক রাত্রে উনি নেহরুর সাথে যোগ দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু ওনাকে কখনো বদনামে নিই নাই। কিন্তু সেই কুমিল্লা যে পুরনো ত্রিপুরা, আমরা যে অংশ নিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান বা এখন বাংলাদেশ আমরা অবস্থান করছি, আমরা মানুষরা কিন্তু টিকে গেছি কিন্তু যুদ্ধ করে, আমরা কিন্তু হেরে যাইনি। তবে ত্রিপুরার সাথে আমাদের একটা বন্ধুত্ব থাকবে। আমি তো মিয়ার বাজার দিয়ে ত্রিপুরা গিয়েছি, আমার মনে আছে আমার মেজো ভাইয়ের সাথে এবং আমার মোহন মামার সাথে। আপনি বোধ চিনবেন আমাদের ওই যে সিদ্দিক ভাই, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তার শ্বশুর কিন্তু আমার আপন মামা। আমাকে মোহন মামা আমাকে আর মেজো ভাইকে ত্রিপুরা স্টেটে নিয়ে গেছিল, উনি অনেক কিছু দেখায় আনছেন। উনি বলছে যে এইসব জায়গায় কিন্তু আমরা ছাত্র জীবনে বিচরণ করতাম ব্রিটিশ আমলে। এনিওয়ে, অনেক কথা বললাম। রেজাউল সাহেবকে অনেক ধন্যবাদ যে ওনার সাথে আমার পরিচয় হলো, এবং আমি অবশ্যই চিটাগাং গেলে আমি যাবো এবং আপনিও আসবেন। আর যে কোনো প্রয়োজনে আমাকে যোগাযোগ করবেন, আমিও আপনাকে যোগাযোগ করবো, যেহেতু আপনি আইসিটি লাইনে, আমি যোগাযোগ করবো। এবং আমি তো মনে করি আমাদের চৌদ্দগ্রামে এখন কিছু আউটসোর্সিং এর জন্য কিছু স্টেশন আমরা যদি করে দিতে পারি, তাহলে আমাদের যুবকরা কিন্তু আইটি সেক্টরকে ইউজ করে কিন্তু একটা আউটসোর্সিং এর একটা বিজনেস হিসেবে, কোনো ব্যক্তির পিছনে ঘুরে অর্থ আদায় বা রুজি করবে, এই মানসিকতাটাকে বর্জন করতে হবে।
আমরা নিজেরা কিছু করে খাবো, নিজেরা কিছু করব, এটা মানুষকে দিব, সেটা মনে রাখতে হবে। আমি কিন্তু রেজাউল সাহেবকে সাথে নিয়ে কিন্তু আইটিসির কিছু কাজ 14 গ্রাম করবো ইনশাল্লাহ, এটা আমি আপনাদেরকে কথা দিয়ে রাখলাম। অনেক 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 ধন্যবাদ স্যার। আশা করছি আমাদের অনেক অনেক কাজে লাগবে আপনাদের এই কথাগুলো। স্যার আমি রেজাউল স্যারকে দিয়ে আমি শেষ করব স্যার। আপনার কোনো স্মৃতি কি মনে আছে কিনা যে মানে বা আগের দিনের বা আমাদের সাথে শেয়ার করেন? আর দ্বিতীয় শেষ করবেন স্যার, আপনি আমাদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু যদি বলতেন যেটা আমাদের ব্যক্তিগত জীবনে যদি কাজে লাগে স্যার, আমাদেরকে দিয়ে শেষ করবেন স্যার। আমি একটি নৈতিকতার করোনা নিয়ে একটি কবিতা দিয়ে শেষ করতে চাই। আসলে কবিতাটা আমি জানিয়ে নেই, একবার শুনেছিলাম। জি স্যার, তাহলে তো স্যার ভালোই হবে স্যার। হ্যাঁ সেটাই। করোনা নামের মহামারী, তুমি যাও, তুমি যাও, একটা বিনীত তোমার ভয়টাকে রেখে যাও। ওগো ভয় তোমারই হোক জয়, ওগো ভয় তোমারই হোক জয়। তুমি নির্ভীক তরবারি, তুমি নির্মেদ অক্ষয়, তোমারই হোক জয়। তোমার জন্য বন্ধ হয়েছে সভ্যতা নামে দূষণ, তোমার জন্য বহুদিন পরে আকাশে হাসছে পুষণ। তোমার জন্য মানুষ ভুলেছে পুষে রাখা বিদ্বেষ, শুধু ভয় করে দিল বিভেদহীন এক দেশ। কারো মুখে যাচ্ছে না না দেখা আল্লাহ অথবা রাম, সবার মুখেই মাস্কেতে ঢাকা, সবার কপালে ঘাম। হাতে হাতে নাগরিক পঞ্চির খাতা, কাগজে চাই প্রমাণ, এখন তারা কোথায় দিতে পারে সন্ধান। মৃত্যুর কোনো দেশ লাগে না, মৃত্যুর কোনো দেশ তো লাগে না, কাঁটাটা ছিঁড়ে যায়। নগর থাকলে নাগরিক, সেই নগরকে কে বাঁচায়? নগর থাকলে নাগরিক, সেই নগরকে কে বাঁচায়? রোজ আমাদের হিংসামত্ব শেখায় সে যে পুরোহিত, যুগ যুগ ধরে আমরা তো জানি তার নাম রাজনীতি। করোনা তোমার ভয় বন্ধ হয়ে মন্ত্র উচ্চারণ, মানুষ বুঝেছে জীবন সেই পুরোহিত প্রয়োজন। করোনা তুমি যাও শাহজাদি, শুধু ভয়টাকে থাক, হোক ভয়টা সাম্যবাদী। থ্যাংক ইউ। অসাধারণ স্যার, অসাধারণ অসাধারণ। আপনাকে স্যার অনেক 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 ধন্যবাদ স্যার আমাদেরকে আজকের এই অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। জলিল স্যারকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ স্যার। ঢাকা ইউনিভার্সিটি আসলে স্যার আপনার সাথে দেখা করব আশা করি স্যার। আমরা ফোন করবেন, আমার নাম্বারটা দিয়ে দিব আপনাকে। জি স্যার, সামাজিক কাজগুলি একসাথে করব ঢাকা ইউনিভার্সিটির সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্যার। জি স্যার, জি স্যার, আমাদেরকে সহযোগিতা নিয়ে কিন্তু আগাতে হবে। হ্যাঁ, আপনি স্যার অনেক অভিজ্ঞ লোক, আপনার সাথে কাজ করলে আমি কিছু শিখতে পারবো স্যার। সেই প্রত্যাশা রেখে স্যার সুস্থ থাকবেন, ভালো থাকবেন স্যার, সবাই সুস্থ ভালো থাকবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। স্যার অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জি স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে কষ্ট করে তারা প্রোগ্রামটা দেখছেন আমাদের। আল্লাহ হাফেজ। জি স্যার, জি আল্লাহ হাফেজ স্যার, অনেক অনেক কৃতজ্ঞ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।